আমাদের আজকে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাজশাহী বিভাগের এই পরীক্ষাটা হয়েছিল আমাদের 2005 সালে। আমরা 2005 সাল থেকেই শুরু করেছি এবং এখানে আমাদের মোট প্রশ্ন মাত্র 8টা ছিল। কারণ 5 সালে পরীক্ষায় আমাদের দুটো প্যাটার্ন ছিল, এমসিকিউ প্যাটার্ন ছিল প্লাস রিটেন প্যাটার্ন ছিল। রিটেন অল্প মার্কস থাকতো, মানে 75-এর ভিতর রিটেন এমসিকিউ দুটোই থাকতো। যার কারণে আহ গণিতের অংশে 7টা 8টা এইভাবে প্রশ্ন থাকতো। ক্লিয়ার? সো আজকে আমরা এখানে যে মোট অঙ্ক সমাধান করব 8টি। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে, যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ আপনাদের অনেকের পুরো সিলেবাস শেষ হয় নাই। ফলে মানে শেষ হওয়ার আগেই আপনারা একটা চ্যাপ্টার সমাধান করতেছেন। সো এখানে যেখানেই কোশ্চেন তৈরি হবে একটা পয়েন্ট বাদ রেখে আপনারা আগাবেন না। আমার 1 ঘন্টা ক্লাস সময় লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, পেইড বেসে আমি ঠিক যেভাবে আপনাদের সাপোর্ট দিই, এখানেও আমি ঠিক সেই সাপোর্টটা দেব। আমার এমনটা দরকার নেই যে মুহূর্তে আমি মানে আহ, 1 ঘন্টার ভিতর 20টা অঙ্ক করায় ফেললাম, সেটা আমার জন্য জরুরি না। আমার জন্য জরুরি হচ্ছে একটা অঙ্ক করে, কিন্তু এটার বেসিক ক্লিয়ার করে। আমি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। Okay. মাশাআল্লাহ। তাহলে চলুন, 1 নম্বর অঙ্কে কি বলা আছে। 1 নম্বর বলা হচ্ছে কোন স্কুলের কোন ক্লাস 32 জন ছাত্রের মধ্যে কয়জন, পয়েন্ট গুলো একটু আগে একজন থেকে নোট ছাত্রের করে। মধ্যে এটা খুবই জরুরি যে একটা অঙ্কে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে আগে মার্ক করা, এতে করে আপনার চিন্তা করতে সুবিধা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল স্টুডেন্ট কতজন আছে? 32 32 জন। জন। ওকে। আবার এর মধ্যে দেখেন, আমরা যদি খেয়াল করি যে 18 জন ফুটবল খেলতেছে, ফুটবল খেলে, এই যে দেখেন খেলে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 18 জন ফুটবল খেলতেছে, আবার দেখা যাচ্ছে এখানে 16 জন ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে। ভালো করে খেয়াল করেন। এরপর ফাইনালি যেটা বলতেছে যে 7 জন আছে যারা দুটোই খেলে। Clear? এখন জানতে চাওয়া হচ্ছে কতজন আছে যারা কোনোটি খেলে না। দেখেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা জানেন? অঙ্কে অঙ্কে অঙ্ক হচ্ছে মূলত শব্দের খেলা। এই শব্দের খেলায় যত এঙ্গেজ হতে পারবেন আপনার পণ্ডিতি বা আপনার দক্ষতা তত ইমপ্রুভ হবে। প্রথমত দেখেন, শব্দের খেলাটা হচ্ছে এই যেটা খেলে বনাম খেলে না। কথা বুঝতে পারছেন? বলেন জি তো, স্যার। এখানে খেলে শব্দটা কয় জায়গায় আছে খেয়াল করেন। এর মধ্যে এই যে দেখেন, এতজন ফুটবল খেলে, এতজন ক্রিকেট চার খেলে, জায়গা। তাই না? এবং জি স্যার। দুটিই খেলে, 3টা খেলে। জায়গায় আছে না? জি স্যার। আর খেলে জি না স্যার। শব্দটা কয় জায়গায় আছে বলেন তো? এক এক জায়গায়। জায়গায়। এক জায়গা। এক কথা বুঝতে জায়গায়। পারছেন? বলেন তো এই অঙ্কগুলো কোন চ্যাপ্টারের অঙ্ক? এইগুলো হচ্ছে সেটের অঙ্ক। সেটার কথা অংশ। বুঝতে পারছেন? চলে জি। আমরা একটু বেসিক জেনে নেই। আমি কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আপনাদের মূল কোর্সের বাহিরেও আমি প্রশ্ন ব্যাংকে ফিরতে পেরেছি, অনেক ব্যস্ততায় পারিনি। এবার ইনশাল্লাহ আপনাদেরকে পুরো গণিতের যত মানে রহস্য আছে সব ইনশাল্লাহ ধীরে ধীরে শেয়ার করব। এটি কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনিবার, সোমবার, বুধবার। ক্লিয়ার? ওকে। জি চলো স্যার। আমরা এখানে একটা বেসিক ক্লিয়ার করি যেটা আমাদের সব সময় লাগবে। ওকে, দেখেন, এগুলো আজকে আমরা স্বাভাবিক ভাষায় শিখবো, এত জটিল ভাবে শিখবো না। খুব সহজ ভাবে পুরো ব্যাপারটা একটু দেখবো। এখানে দেখেন, এই যে টোটালটা মিলে একটা পার্ট যেটা আয়তকার, রাইট? জি এই স্যার। যে আপনি এখান থেকে এই পুরোটাকে আপনি মুড বলতে পারেন, কি বলতে পারেন? মোট। মুড বলতে পারেন, অথবা টোটাল বলতে পারেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। এই পুরো আয়তকার ক্ষেত্রের ভিতরে যা আছে সবকিছু নিয়ে হচ্ছে টোটাল। এখানে মূলত দুটো অংশ আছে, এই জিনিসটা আগে বুঝতে হবে। দুটো অংশ কি কি? এই যে দেখতে পাচ্ছেন না, এই বৃত্তের ভিতরে যাই থাকুক ওটা নিয়ে আমি পরে কথা বলবো। এই একটা অংশ, আর এর বাহিরে একটা অংশ। দেখেন তো, এই অংশ, এটা যদি ধরেন আমি বলি এই পুরোটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, তাহলে দেখেন তো টোটালটা এই দুটোর জি যোগফল জি। না? জি স্যার।
বলেন জি টোটালটা স্যার। টোটাল কিনা? তাহলে এই জিনিসটা সহজভাবে আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন, এই জিনিসটা আপনি খুব সহজভাবে বুঝতে পেরেছেন কিনা যে এখানে এই আয়তকের জি স্যার। ক্ষেত্র টোটালটা আনতে গেলে আমার এটা দুটি অংশ আছে, একটা হচ্ছে এই বৃত্তের ভিতরের এইটুকু একটা অংশ, এর বাহিরের একটা অংশ। আমি বলছিলাম এই অঙ্কটা মূলত শব্দের খেলা। কিসের? এই যে দেখেন এখানে যে শব্দটা থাকবে তার একটা অ্যান্টোনিম থাকবে, দেখেন তো আছে কিনা। জি স্যার। জি। যদি ভিতরের অংশটা খেলে হয়, বাহিরের অংশটা হবে খেলে না। ছেলে না। ভিতরের অংশ যদি হয় পাস, বাহিরের অংশ হবে ফেল। বুঝেন? জি স্যার। এখন ভিতরের অংশ যদি হয় ফেল, বাহিরের অংশ হবে আমার পাস। পাস। কাহিনীটা বুঝতে পারছেন কি? আপনার জি স্যার। গণিতের আমরা আমাদের এই এই সমাধানগুলোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেভাবে বুঝি সেটা বোঝানো। কথা বলছেন, মূল ক্লাসে তো একদম বেসিক সহ রহস্য আপনাদের শেখাবো, তখন সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন কিনা জি বলেন। স্যার। তাহলে জি এখানে স্যার। দুটো অংশ আছে। কি কি অংশ? একটা এই বৃত্তের ভিতরে অংশ, একটা বাহিরে। ভিতরেরটা যা হবে তার অ্যান্টোনিম হবে বাহিরেরটা। এই সিনোনিম অ্যান্টোনিমের যোগফল হচ্ছে আমার টোটাল। বলেন কাহিনী ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এই যাবত যত প্রশ্ন আসছে, শত শত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছে, এক প্রাইমারিতে এই অধ্যায় থেকে প্রশ্ন করা ছাড়া প্রশ্ন খুব কমই হয়। তাহলে দেখেন এই সমস্ত অঙ্ককে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই কয়েকটা কথাই পাবেন যে হয়তো পরীক্ষাতে পাস দেওয়া, এই তিনটা পাস থেকে ফেল জানতে চাওয়া হয়েছে, অথবা এই ভিতরেরটা ফেল দিছে, বাহিরে পাস জানতে চাওয়া হয়েছে। যেমন দেখেন এখানে কয়টা অংশ এই বৃত্তের ভিতর? তিনটা। গুড। কয়টা? তিনটা। তিনটা। এই তিনটার তথ্য যদি হুবহু দেওয়া থাকে তাহলে বাহিরেটা চাইবে। যেমন দেখেন এখানে এই যে এই টোটালটা তো 32 জন নাকি বলেন? জি স্যার। দেখেন টোটাল হচ্ছে আমার 32। তার মানে হচ্ছে ধরেন এই প্রথমটাকে যদি আমি যদি ধরেন ফুটবল ধরি, তাই কিনা, এটা ধরলাম এক্স, এক্স হচ্ছে ফুটবল। তাহলে দেখেন 16 জন ক্রিকেট খেলে, এটা হচ্ছে আমার ওয়াই। আর উভয়টা খেলে, এটা হচ্ছে কি, এই দুটো আমার একসাথে, যেটাকে আমরা মূল ক্লাসে শিখবো। কথা বুঝতে পারছেন? এখন জি। আমাদের দরকার নেই, এখন দেখেন কোনো বোঝা ছাড়াই এই অঙ্কটা আপনার আধিপত্যে চলে যাবে, কিচ্ছু বুঝতে হবে না। কিন্তু এই অঙ্কের যে রহস্যটা আপনি আজকে শিখবেন, এরপর থেকে আর এখানে কিচ্ছু লাগবে না। কথা বুঝতে পারছেন? দেখেন বিষয়টা, তার মানে হচ্ছে এখানে ভিতরে যা থাকবে এটা সেম থাকবে, আমি তো এটা আগেই বলছি তাই না? দেখেন জি। তো এখানে এক্স কি খেলে না, এখানে এই যে এটা হচ্ছে বোধ, এটা তো বেসিকে আলোচনা আপনারা বুঝেন যে এটা এমন একটা অংশ যে অংশটা, দেখেন এই যে ওয়াই এর অংশ আছে, আবার এক্স এর অংশ আছে। তার মানে এখানে এমন কিছু শিক্ষার্থী আছে যারা এটাকে যদি ফুটবল ধরেন, এটা যদি ক্রিকেট ধরেন, সে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, দুটোই ছেলে। ঠিক কিনা? জি স্যার। ওকে। তাহলে এটা হচ্ছে ওই জিনিসটা, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই পুরোটাই একই কথা থাকবে। তার মানে কি পুরোটাই খেলে না? বলে পুরোটাই খেলে জি কিনা? স্যার। জি এটাও স্যার। খেলে, এটাও খেলে, এটাও খেলে। তার মানে প্রশ্ন চাইছে খেলে না। এবার আপনারা বলবেন আসলেই ভিতর থেকে প্রশ্নটা চাইছে না এই বাহিরের অংশটা চাইছে? উত্তর যেটা বাহিরের যাবে, অংশটা। বাইরে। এই বাকিরা কমেন্ট করেন। কমেন্ট না করলে বুঝতে পারবো না। এই যারা জুমে মিউট আছেন তারাও করেন, কমেন্ট করেন। হুম। আরে ভিতরে বাইরে এই কথাটা খুব শুধু বলবেন, চাইছে কোনটা, ভিতরেরটা চাইছে না বাহিরেরটা চাইছে? বাহিরেরটা চাইছে। বাহিরেরটা চাইছে, রাইট? ওকে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার কমেন্ট ঠিক আছে। ওকে, এই যারা ফেসবুকে আছেন তারাও কমেন্ট করেন। ওকে, মাশাআল্লাহ, সবার কমেন্ট আমি দেখতেছি। এবার আসেন তাহলে আপনি জাস্ট এই এই জাতীয় অঙ্কের যত টাইপের অঙ্ক থাকুক একটা সূত্র শুধু অ্যাপ্লাই করবেন। এটা আমার ম্যাথ টিউটর বইতেও আছে, ম্যাথ টিউটর বইয়ে বেসিকের পাশাপাশি আমি এই সূত্রটা দিয়ে পুরো চ্যাপ্টারটা সমাধান করছি। এক্স প্লাস, এটা কেন হয় ওটা নিয়ে এখন কথা বলবো না, কারণ তাহলে তো আমার মূল ক্লাস হয়ে যাচ্ছে তাই না? জি স্যার। এই যে দেখেন
এখানে এই জিনিসটা একটু খালি বুঝেন, কি বুঝবেন বলেন তো? এই যে এক্স, এই প্রথম তিনটা একই ক্যারেক্টারের হবে, পাশ পাশ পাশ, এটা উল্টো। ওই যে তার মানে কি, নান কোনটা? এই যে বাহিরে যে জিনিসটা থাকবে অ্যান্টোনিম, ওটাই হচ্ছে নান। বলেন এই সূত্রে নান চিনতে পারছেন কিনা? জি। ক্লিয়ার? ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়, এই অঙ্কের টোটাল হচ্ছে আমার কত বলেন তো? 32। 32। দেখেন এক্স কত, 32। এক্স কত? 16। এক ওয়াই কত? সরি, এক্স 18। 16 না, 18, সরি। 18, তাই না? আর এটা হচ্ছে 16। 16। তাহলে দেখেন বোধ কত? ও হচ্ছে 7। 7। তাহলে নান কত? এটাই আমরা জানি না, কারণ এই যে নানটাই হচ্ছে এটার অ্যান্টোনিম। কাহিনী ক্লিয়ার? জি ওকে, স্যার। এবার আসেন, আমরা যে কাজটা করব, এই নানটা বের করলে যে উত্তর হচ্ছে, এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন? জি স্যার। জি স্যার, বুঝলাম, জি। এইটুকু বুঝতে পারছেন তাই না? জি ওকে, স্যার। মাশাআল্লাহ। এবার দেখেন, তাহলে আমরা যদি হিসাব করি, দেখেন তো, একটা লাইনে একটু বেশি লিখি। এখানে কত আসতেছে বলেন তো? 16 থেকে 7 চলে গেলে কত হয়? 9, তাই না? 9, 18, 27, 9, 27। 27। ওকে, তাহলে হচ্ছে আমার নান, রাইট? এটা এই পাশে আনলে তাহলে নান সমান সমান আসতেছে কত? 32 5, মাইনাস 5, 27। তাহলে কত আসতেছে বলেন? 5। 5। এটি হচ্ছে আমাদের উত্তর। কিন্তু 5 জন আছে কিনা জি স্যার। বলেন, অঙ্কটা সমাধান করতে পেরেছেন কিনা? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ। আপনার এই জায়গায় বললো যে এই যে 5 জন, ভালো করে বুঝেন, অঙ্ক আপনি নিজেই বানাবেন, অঙ্ক তারা থেকে ওই পর্যন্ত বসে থাকবেন না। 5 জন খেলে, 5 জন খেলে না, দেখেন 5 জন দুটির কোনোটাই খেলে না, তার মানে কোনটাকে বুঝালাম? বোথ হবে। এটা কোনটাকে বুঝালাম? এই নানটাকে বুঝালাম না? জি স্যার। এটাও খেলে না, এটাও খেলে না, তার মানে কি এটা, কারণ এরা হচ্ছে খেলে, তার মানে খেলে না, তার মানে এটাকে বুঝালাম না? এখন যদি বলে কতজন উভয়টি খেলে, ভালো করে বুঝেন, উভয়টি খেলে, খেলে। তার মানে দেখেন তো, খেলে খেলে ঘটনাটা কোথায় গেল? এখানে খেলে, এখানে এটা খেলে, ভোটে আসলো। এবার লাস্টেও কিন্তু এটা তো আসলো বোথ খেলে, আসবে। না? তাই আসলো কিনা? জি স্যার। জি। এই অঙ্কটা আপনি কিভাবে বের করবেন? খুবই সিম্পল। আপনি শুধু যে কাজটা করবেন, এখানে স্যার, নানের এই এখানে 5 দিব আর এখানে। good, এখানে বোধটা চাইছে, এটা কেমনে বুঝলাম? কারণ এটা, এটা এটার চরিত্র সেম, যেটা চাইছে ওটার চরিত্র হচ্ছে বোধ। খেয়াল করে দেন, খেলে খেলে খেলে, আবার চাইছে খেলে, তাই কিনা? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে এই যে এটা কিন্তু আপনার বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে যেটা কিনা? হট ছিল না, এবার জি। স্যার। এটাকে আপনি বোথ লিখতেছেন, খেয়াল করে দেখেন। অঙ্ক এরকম শত শত অঙ্ক আপনি নিজে বানাতে পারবেন, আপনাকে এর জন্য কিচ্ছু করতে হবে না। তাহলে এটা কি 5, 5, জি স্যার। তাই কিনা? যদি এটাই সত্য হয়, তাহলে দেখুন তো আমাদের অঙ্কটা এবার কোথায় যায়। দেখেন এবার অঙ্কটা কোথায় যাচ্ছে। এবার হচ্ছে আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো, এটাকে ও পাশে নিয়ে যাব, তাই না? এটা জি বোথ স্যার। যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা 5টা যোগ করলে কত হবে? এখানে দেখেন 16, তাই না? আহ ধরেন এখানে আর 39 স্যার, 39। 39, তাই না? ওকে, জি স্যার। 39 আর এর পাশে হচ্ছে 32, তাই কিনা? তাহলে দেখেন তো, বোথ সমান আমার কত হচ্ছে? 7। 7 হচ্ছে কিনা জি বলেন? স্যার। জি তাহলে স্যার। উত্তর যদি 7 থাক, মানে চাইতো, তাহলে পারতেন কিনা? জি স্যার, পারতাম। স্যার পারবো। এখন আপনি দেখেন এই যে অঙ্কটা, তাহলে আপনি যত টাইপের অঙ্ক আসুক, এবার এখান থেকে পারবেন না? পাস জি ফেল স্যার, আসুক, পারবো। ফেল পাস আসুক, যাই আসুক, ইনশাআল্লাহ। দেখেন তো, আমি গণিতের এমন একটা গ্রাফ আপনাদের শিখালাম, কোথাও বেসিক পড়ায়নি, বাট আপনার কাছে এটা আপন আপন মনে হচ্ছে, হচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। তার মানে এটি হচ্ছে ম্যাথ সলিউশনের মূল বেসিক, যেটা আপনার ভাষায় আপনি বুঝবেন, অন্যের ভাষায় না। আমি বুঝাতে পারছি? বলেন এবার বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এবার তাহলে আমরা ঠিক পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে 2 নম্বর অঙ্কে? পিতা ও 2 সন্তানের বয়সের গড় কত? 27, 27। রাইট? ওকে, জি স্যার। 2 সন্তানের বয়সের গড় এখানে 20 হলে, বুঝতে পারছেন কিনা? পিতার জি বয়স স্যার। কত, তাই কিনা?
এই অঙ্কের দুটো প্যাটার্ন আপনি ফলো করতে পারেন। একটা প্যাটার্ন হচ্ছে জেনারেল প্যাটার্ন, যেটাকে আমাদের ওই প্যাটার্নের মূল কথাই হচ্ছে অঙ্কে যদি গড় দেওয়া থাকে ওটাকে চোখ বন্ধ করে আগে মোটে রূপান্তর করা। মোটর রূপান্তর করতে, জি স্যার। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা বেসিক, বুঝতে পারছেন কিনা? জি আর স্যার। জি গড়কে স্যার। মোট রূপান্তর করার ওয়েটা কি? এই যে যেমন এখানে কয়টা রাশি আছে, একজন আর দুইজন, তিনজন, হ্যাঁ, তিনজনের গড় আমার কত, 27। তাহলে তিনজনের গড় যদি দেখেন এখানে, তাহলে পিতা এবং দুই সন্তান, রাইট? এই জি স্যার। এই সর্বনাশ, এই আপনারা একটু সাবধানে কথা বলেন। এটা তো পাবলিকলিও লাইভ হচ্ছে, তাই না? পিতা ও দুই সন্তান, এদের তাহলে আমার মোটটা আগে বের করতে হবে, রাইট? জি স্যার। এদের বয়সের মোট, ওকে, বয়সের মোট কত আসবে? আমাদের দেখতে হবে রাশি কয়টা, পিতা আর দুই সন্তান তিন, জি গড় স্যার। কত, 27। 27। তাহলে আমার কত হবে, 3 7 21 1, 3 2 6, 81, 81। 81। ক্লিয়ার? ওকে। জি জি স্যার। স্যার। এরপর আমাদের পরে কয়জনের গড় দেওয়া আছে, দুই সন্তানের। দুই সন্তান, দুজন। তাহলে দুই সন্তানের মোট, দুই সন্তানের মোট আমার এখানে গড় হচ্ছে কত, 20, 40। দুই। তাহলে আমার আসবে 40, তাই না? 40। তাহলে খুবই সিম্পল ব্যাপার যে আমরা যদি এখান থেকে বের করতে চাই পিতার বয়স, তাহলে দুই সন্তান দুই সন্তান বাদ থাকবে কি পিতার বয়স, তাই কেন? জি স্যার। স্যার। পিতার বয়স যদি থাকে তাহলে কত হবে, আমাদের 41। 41। তার মানে এটা হচ্ছে একটা উত্তর, তাই কেন? জি এখন স্যার। যদি মনে করেন অঙ্কটা আপনি 2 সেকেন্ডে করবেন, তাহলে কিভাবে করবেন? এটা তো দুনিয়া জুড়ে এই মেথডই ব্যবহার করা হয়, রাইট? জি জি। স্যার। আপনি কি করবেন সেটার জন্য মুখোমুখি বলবো। বেসিক আলোচনা লাগবে, আর ওর জন্য আমি মূল ক্লাসে ওটা কথা বলবো। কিন্তু আমি আপনাদের বলে দিই যদি বুঝতে পারেন। হুম, ধরেন দুটো বয়সের গড় দেওয়া আছে, দেখেন এটা বাংলাদেশে শুধু না, বিশ্বে এই প্রথম, মানে জব সেক্টরে যত বই আছে একমাত্র টোটাল গড়টাকে এক্সক্লুসিভ ভাবে একই বেসিক মেথডে 2 3 সেকেন্ডে করার মেথডটা আমি ম্যাট্রিক্সে যুক্ত করেছি। আমি দিচ্ছি, প্রথমটা তো শিখেই ফেললেন, দ্বিতীয়টা না বুঝলেও আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু এক দুজন বুঝলে ওনার ক্ষেত্রেও তো কাজে লাগলো, তাই না? ওকে, দেখেন আপনার দেখবেন এখানে দুটো গড় থাকবে, কথা বুঝতে পারছেন? কয়টা গড়? দুটো গড়। দুটো। দুটো গড়। এই একটা গড়ে দুটো। সংখ্যা বেশি থাকবে। ধরেন আমি কেমন সংখ্যা বেশি থাকবে, এখানে যদি ধরেন তিনজন থাকে, এটা যে কোনো পাশে থাকতে পারে, এখানে হয়তো দুইজন, এর ভিতরে একজনেরটা জানতে চাইবে, যেমন পিতা সহ থাকলে এখানে হয়তো দুই পুত্র থাকলো, তখন পিতারটা জানতে চাইলো। অথবা এই পাশে গড়টা থাকলো, এই পাশে দুজন থাকলো, তাই কেন? একটা পার্থক্য থাকবে, ধরেন এখানে 4 জন থাকলো, এখানে 5 জন থাকলো, অথবা 5 জন থাকলো, এখানে 4 জন থাকলো। তার মানে প্রতিবারই কিন্তু একটা বয়সের পার্থক্য আমাদের জানতে চায়। এই টাইপের অঙ্ক, শত শত অঙ্ক দেখবেন এই টাইপের পার্থক্য জানতে চায়। আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। স্যার। মানে যে সংখ্যাটাই থাকুক ওর ভিতর পার্থক্য মাত্র একটা সংখ্যা থাকে। কয়টা সংখ্যা থাকে? যেমন এক এখানে পাশে। পার্থক্যটা কি বলেন তো, এখানে 3 জন, এখানে 2 জন, কথা বুঝতে পারছেন কিনা? স্যার। এই টাইপের পার্থক্যের অঙ্ক যদি থাকে, আমি আবারও বলছি, এটা কিন্তু এই গবেষণাটা করতে আমার দীর্ঘদিন সময় লাগছে যে গড়ের ভিতর কোনো বেসিক থেকে শর্টকাট আছে কিনা, সেটা নিয়ে আমি একদম চিত্র সহ ম্যাট্রিক করে আলোচনা করেছি। এই বিষয়টা দেখেন, জাস্ট যদি এই বেসিকটা আপনাকে ধরতে পারেন যে গড় থাকবে, এর ভিতর একটা মিসিং থাকবে, সেটা সংখ্যা হোক, সেটা মানুষ হোক, যাই হোক, জাস্ট এখানে জন দিয়ে বলছি, এখানে ছাত্রছাত্রী থাকতে পারে, এখানে শ্রমিক থাকতে পারে, এখানে দুটো সংখ্যা তিনটা সংখ্যা থাকতে পারে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। এখানে স্যার। ধরেন আমাদের সাপ্তাহিক বারেরই থাকতে পারে, পরীক্ষার নাম্বার থাকতে পারে, যে কোনো কিছুই থাক, দুটো গড়ের দেওয়া আছে, এর ভিতরে একটা গড়ের একটা পার্থক্য থাকবে এই দুটোর মাঝে, ক্লিয়ার? ওই একটাই চাইবে, সেটা পরীক্ষার নাম্বার চাক, সেটা সংখ্যা চাক, সেটা বয়স চাক, কথাটা ক্লিয়ার? ওকে, জি। সেক্ষেত্রে অঙ্কটা কি করবেন, ছোট্ট একটা কাজ করবেন, জাস্ট ছোট্ট একটা কাজ। এখানে সবচেয়ে, ধরেন আমি এটা যদি মুছি, হুম, আমাকে বলেন তো এই তথ্যটাই নেই,
প্রদত্ত যে তথ্যটা আছে, কি বলেন? এখানে কত? 3 জন, তাই না? জি বলেন এটা 3 জন কিনা? জি ওকে, স্যার। এখানে কয়জন? 2 জন। দুজন। আপনার কিচ্ছু দরকার নাই, আপনি অঙ্ক শুরু করবেন বেশি সংখ্যক থেকে। অঙ্ক শুরু করবেন বেশি বেশি সংখ্যক থেকে। আপনি শত শত অঙ্ক জাস্ট এই মেথডে সলভ করবেন। যদি আমি শিক্ষক বাদে অন্য কেউ যদি এই সমাধান দেয়, মনে রাখবেন কোনো না কোনো ভাবে সে আমার বইয়ের পাঠ। কারণ হচ্ছে এটা নিয়ে সর্বপ্রথম আমি গবেষণা করেছি। খেয়াল করে দেখেন, এই বেশি সংখ্যক, খেয়াল করে, এই বেশি সংখ্যক থেকে সমাধান শুরু করবেন। বলেন এইটুকু ক্লিয়ার কিনা? বলেন তো, এই বেশি সংখ্যকের গড়টা কত? 27। 27। আমি কিন্তু এখানে বেসিক শেখাবো না, আমি আগেই বলে নিয়েছি, কারণ বেসিকটা লম্বা আলোচনা, একদম বেসিক থেকে আসতে হবে। আমি শুধু বাহ্যিক চেহারা দিয়ে অঙ্কটার প্যাটার্ন শেখাচ্ছি। বলে এইটুকু ক্লিয়ার? জি স্যার। এখন এই জায়গায় আমার প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে, হতে পারে। প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এখন প্লাস কখন হবে খেয়াল করে দেখেন। এখন আপনি যদি দেখেন এই জায়গাটায় এখানে পিতা আছে না? বলেন তো, জি স্যার। এখানে পিতার বয়সটা চাইছে, এটা বড় কিনা? এখন বড়। দেখবেন এই দুটোর ভিতর কোন সংখ্যাটা বড়? বলেন তো। এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। এখানে 3 জনের যেটা আছে, ভালো করে খেয়াল করে, এখানে 3 জন যেটা আছে, এটার গড়টা হচ্ছে কত? আমার 27। 27। আর এটার গড়টা হচ্ছে আমার কত? 20। আপনি শুরু করতেছেন এখান থেকে, রাইট? জি স্যার। খেয়াল করেন, এটা যদি বড় হয়, দেখেন বেশি সংখ্যক বড় হলে যোগ, আর বেশি সংখ্যক এটার তুলনায় যদি এটা ছোট হতো তাহলে বিয়োগ ইউজ করতাম। তাহলে দেখেন, আপনি অঙ্কটা শুরু করতেছেন 27 থেকে, তাহলে আমার যোগ কেন হবে? কারণ এই দুটোর ভিতরে এটা বড়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে বড় যদি হয়, তাহলে আপনি যোগ করবেন, এটার তুলনায় এটা ছোট হলে বিয়োগ। ঠিক বিয়োগ করতেন। এখন 2 জন এই পাশে থাকতো, ধরেন অঙ্কে 2 জনের তথ্য আগে দিল, আবার 3 জনের তথ্যটা পরে দিল, ওই সেম কথা, কারণ আপনি তো শুরু করবেন বেশি সংখ্যক থেকে। সে ডানে না বামে আছে এটা গুরুত্বপূর্ণ না। কথা বুঝতে পারছেন? তাহলে বলেন তো এই দুটোর ভিতর বড় কোনটা গড়? এটা। 27। তাহলে বেশি সংখ্যক থেকে শুরু করবেন। গড় যদি বেশি সংখ্যকে বড় থাকে যোগ, গড় যদি বেশি সংখ্যকে ছোট থাকে বিয়োগ। বলে কথা কাহিনী ক্লিয়ার কিনা? জি স্যার। Okay, তাহলে এই বেশি সংখ্যকে গড় ছোট না বড়? বড়। তাহলে কি যোগ না বিয়োগ? যোগ। যোগ। ওকে, এখানে কয়জন আছে? 2 জন। খেয়াল করেন, গুণ করবেন, এই দুটোর পার্থক্যটা কত? 7। তাহলে দেখেন তো, এখানে 27 আর 14, 27 আর 14, দেখেন তো কত আসতেছে? 7 4 11, 3 4, দেখেন তো আসছে কিনা? জি স্যার। এটা তো প্রথম বুঝাচ্ছে, আপনার একটু সময় লেগে গেল, কিন্তু এরপরে আর সময় লাগবে না। এই যে বয়সের পার্থক্যটাই জাস্ট ওই যে ছোট, দেখেন বড় থেকে শুরু করবেন, ছোটর সাথে পার্থক্যটা গুণ করে দিবেন। আমি কথাটা বোঝাতে পারছি? জাস্ট জি স্যার। এতটুকুই কাজ। এখন এটা যদি ছোট থাকতো, তাহলে আমরা কি করতাম? এটা বিয়োগ করে দিতাম। এখন দেখেন তো, অঙ্কটা আপনি এই ক্যালকুলেশন করতে, এতগুলো গড় থেকে মোট করার যে জটিল ক্যালকুলেশন, এটা কিন্তু একবারও আপনার করতে হবে না। আমি কথাটা স্যার বোঝাতে আমার পারছি? এখানে একটা প্রশ্ন এখন ছিল। হ্যাঁ, বলে। স্যার এখানে যদি প্রথমটাতে যদি 20 জন থাকতো, পরেরটাতে যদি 27 থাকতো, তাহলে আপনি আমি ক্যালকুলেশনটা কিভাবে বলছি, করতেন? প্রথমত মাথায় রাখেন, আমি একটার পার্থক্যের ক্ষেত্রে বলছি, আর বেশি সংখ্যক পার্থক্য বেসিক না জানলে আপনি এটা ধরতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? যেহেতু জি আপনি স্যার। বেসিক না জানলে পারবেন না, এটা কিন্তু বেসিক থেকে কোনো শর্টকাট না। কিন্তু এখন বাহ্যিক দিক থেকে আমি পড়াচ্ছি। যখন বেসিক জানবেন, আমি স্বতন্ত্র গড়ের উপর ক্লাস নেব, তখন এগুলো কোনো কিচ্ছু মনে হবে না, খুবই সিম্পল। বেসিক গড় জিনিসটা মানে কি বলেন তো? গড় জিনিসটা মানে এই যে এরকম এবড়ো থেবড়ো আছে, কথা বুঝতে পারেন? আপনাকে যদি মাটি কাটতে দেয়, সমান করাই তো গড় নাকি? আপনি জি। হয়তো এই উপরে বেশি আছে, এদিকে নিচে আছে, হয়তো সমান করলে এই মাঝামাঝি একটা জায়গায় আসবে, এইটাই তো গড়। এখন এই প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা এমন এক জায়গায় নিয়ে গেছি, গড় কি জিনিস এটাই আমরা বুঝি না।
বুঝতে পারছেন? এখানে জি আমি স্যার। কিছুই করিনি, এখানে কি করছি দেখেন, এটার যদি হালকা বেসিক আমি বলি, আসলে এই 27 বয়স দেখেন, এই দুইজন যদি এখানেও থাকতো তাহলে তাদের বয়সের গড় কি 20 থেকে বাড়তো? বাড়তো না? বলেন বাড়তো? মানে জি না। যদি আমি দুইবারই দুজনের গড় লিখতাম, বেশি তো আসতো নাকি? জি জি স্যার। এখন সেখানে গিয়ে যখনই তার বাপ এসে যুগ হলো, তখন এদের বয়স তো 20 ছিল গড়, তাই না? তা জি এদের 27 কেন হলো? এই যে 7 বছর করে যে দুইজনের বয়স বাড়লো 14, এটা কই থেকে আসছে? এখানে কই থেকে আসলো? নিশ্চয় তার বাপ সাথে করে নিয়ে আসছে, তার বাপের বয়স থেকে নিছে। জি স্যার। জি কথা স্যার। বলছে এই যে বাপের বয়স থেকে যে তারা 7 নিল, ওটা তো তার বাপের বয়স, জাস্ট আপনি ওই যে ওই অতিরিক্ত বয়সটা তার বাপকে দিয়ে দিলেন, তার বাপের বয়স চলে আসলো। বলে জি স্যার। এটা বেসিক না? এটা জি কি স্যার। শর্টকাট? জি না স্যার, বেসিক। না স্যার, এটা বেসিক বেসিক। স্যার। এখন বেসিককে আপনি যদি মানে কৌশলের চাইতে কম সময়ে করতে পারেন, তাহলে কেন আমার গণিতের নিয়ম আপনি শিখবেন না? আপনি যদি বেসিককে পাশে রায় দেখবেন, যারা শর্টকাট করে এরাও এক ধরনের মানে বেসিক বলে যেগুলো শর্ট মানে আপনাকে অঙ্ক করায় সেগুলো শর্টকাট। এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। বলেন কাহিনীটা কি বুঝতে পারছেন? আপনার জি এত স্যার। কিছু বোঝা দরকার নেই। বেশি সংখ্যক নেবেন, ওটার মান যদি ওই ছোট সংখ্যকের চেয়ে বেশি থাকে যোগ করবেন, আর যদি কে ছোট হয় ওটা থেকে বিয়োগ করবেন। এখন কত বিয়োগ করবেন? ওদের পার্থক্যটা কত? এই যে দেখেন এখানে পার্থক্যটা কেন নিলাম, ওই যে পোলার, দুই পোলার সাথে যে 7 করে যোগ হলো, ওটা তো তার না, তাই কিনা? ওটা কার? তার বাপের। পাপা। কারণ তার বাপের বয়সটাই চাইছে, এই কারণে ওটা ওর বাপের সাথে যোগ করে দিলেন, ব্যাস তার বয়স চলে আসলো। কথাটা ক্লিয়ার? এই এই পরের অঙ্কটা দেখি আমরা, এটাও তো বয়সের অঙ্ক, তাই না? জি জি স্যার। স্যার। এই অঙ্ক বেশ চমৎকার অঙ্ক, দেখতে অনেক বড় মনে হচ্ছে না? পিতা ও জি পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? দেখি, এখানে মেইন কথাটা হচ্ছে, বয়সের অঙ্কের একটা বেসিক বলি, এই যে অনুপাত, যেখানে বর্তমান কথাটা বা ভবিষ্যৎ বা অতীত বলা না থাকবে সেটাই বর্তমান। যেমন এখানে কিচ্ছু বলা নাই, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3, তার মানে এটা বর্তমানের। যদি অতীত হতো অতীত কথা উল্লেখ থাকতো, ভবিষ্যৎ হলেও ভবিষ্যৎ কথাটা উল্লেখ থাকতো, তার মানে কোনো কিছু উল্লেখ না থাকা মানে ওই বয়সটা মূলত কিসে? বর্তমান। বর্তমান। বর্তমানে স্যার। এই বাকিরা তব্দে লাগছেন নাকি? আমার সাথে কথা বলেন, যে ওটা কি বর্তমানে। আমি জি স্যার। এতজনকে আনমিউট কেন করলাম? তাহলে কিন্তু মিউট করে দেবো, মানে আনমিউট থাকলে রেসপন্স করতে হবে। বুঝতে পারছেন জি কিনা? স্যার। শুধু জি স্যার। ফ্যাশন নিয়ে আপনি আনমিউটে থাকবেন, এতে তো আমার লাভ নাই। কথা বুঝতে পারছেন? যারা আনমিউট অবস্থায় থাকবেন তাদের কথা জি বলতে হবে। ওকে, দেখেন, তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত, তাহলে এটা বর্তমানের, তাই না? জি জি দেখেন স্যার। এই অনুপাতটা দেখেন, জি স্যার। এরপরে হচ্ছে 4 বছর পূর্বে, এই যে এটা অতীতের, এটা বোঝা যাচ্ছে তাই না? চার জি বছর স্যার। পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল আমার 13:5। পাঁচ। বর্তমান, বর্তমানে কার বয়স কত? এখন যদি বর্তমান কথাটা না থাকতো, তবু কিন্তু ওটা বর্তমানে বোঝানো হতো। জি স্যার। কারণ হচ্ছে বর্তমান থাকলে তো ওটাই সাক্ষাৎ বর্তমান, আর কথাটা না থাকলেও তার মানে হচ্ছে ওটা বর্তমান। বর্তমান। কথাটা ক্লিয়ার? এই জায়গায় জি আপনাদের অনেক প্যাচ লাগে। সো এটা ক্লিয়ার? বলেন। জি জি স্যার। ওকে, এবার আসেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত আমরা দুটো পেলাম, একটা হচ্ছে 4 বছর পূর্বে, আরেকটা হচ্ছে আমাদের বর্তমানের। ওকে, আর বয়সের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফ হচ্ছে এটা। আপনি এই যে মাঝখানে বর্তমানে আছেন, হুম, যেমন এখানে 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে না, জি জি। পূর্বে আপনার এখানে দুটো অনুপাত দেওয়া আছে, 13:5। আর বর্তমানের দেখেন এটা অতীত, তাই না? এটার এখানে অনুপাত আছে 13:5, আর বর্তমানে আছে 7:3। এখানে বয়সের পার্থক্য কত বছর পূর্বে? 5 বছর। এই কারণে একটা জিনিস মনে রাখবেন, বর্তমান থেকে অতীতে যেতে গেলে বিয়োগ করতে হয়। কি করতে হয় বলেন তো? বিয়োগ জি করতে হয়। স্যার। মানে এদিকে যদি যেতে চান তাহলে বিয়োগ করতে হয়, আর যদি অতীত থেকে বর্তমানে আসতে চান জি স্যার। তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করতে হবে। যুগ। বুঝতে পারছেন? আমরা তো বর্তমান থেকে অতীতে যাব, তাই কিনা? জি এই স্যার। কারণে আমরা কি করব?
বিয়োগ করব। বিয়োগ করবো। কথাটা clear? কিন্তু যদি আপনি এটা ডিটেলস করতে চান সেটা এক টাইপের আলোচনা, শর্টকাট করতে চাইলে সেটা আরেক টাইপের আলোচনা। আমরা কি আগে শর্টকাট শেষ করবো না আগে ডিটেলসে যাব? ডিটেলস স্যার। ডিটেলস। ওকে, দেখেন তাহলে আপনি যে বয়সটাকে যেখানেই নিতে চান এখান থেকে বর্তমানে আসতে পারবেন, তার মানে অঙ্কটা এখান থেকে শুরু করতে পারবেন। আবার এখান থেকে শুরু করলে এখানে যেতে হবে। এখন আপনি কোনটা চয়েস করবেন বা কোনটা করা ভালো হবে বলেন? এখানে আপনার চাইছে কি এটার উপর ডিপেন্ড করে আপনি যাত্রার শুরুটা নির্ধারণ করবেন। চাইছে বর্তমান, তার মানে তাহলে আপনার এমন জায়গা থেকে শুরু করা উচিত যাতে করে ডিরেক্টলি বর্তমানের বয়সটা বের করা যায়। জি স্যার। বুঝতে পারছেন কিনা? তার জি মানে বর্তমান থেকে যাত্রা শুরু করে অতীতে যাবেন। যদি এখানে অতীতের বয়স চাইতো তাহলে অতীত থেকে যাত্রা করে বর্তমানে বর্তমানে। তুলনা করতেন, তাহলে ডিরেক্ট মানে যে যে মানটা আপনি বের করতে চান সেটা থেকে আপনাকে যাত্রা শুরু করা উচিত। দেখেন এইগুলো কিন্তু বেসিক, আপনার সময়টাকে চিন্তাটাকে সহজ করে তুলবে। বলেন আমার কথা বুঝতে পারছেন কিনা? জি প্লিজ জি স্যার। ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে যদি ক্লিয়ার থাকে এবার তাহলে আমরা যাত্রা শুরু করি এখান থেকে। তাহলে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন অনুপাতের অঙ্কে ওটাকে সংখ্যায় রূপান্তর করতে হবে। সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে যে এখানে পিতা আগে না, বলে জি স্যার। তাহলে স্যার। পিতার বয়সটা হবে ওর সাথে এক গুণ করা। ঠিক আছে, এটা গসাগু, গসাগু গুণ করলেই আমাদের কি ওটা সংখ্যায় রূপান্তর হয়। তাহলে আরেকটা হচ্ছে 3x। তাহলে এই হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়স। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। দেখেন আর যদি এখানে অতীত থেকে শুরু করতেন এটা 13x এটা 5x হতো। বুঝতে পারছেন কিনা? জি স্যার। এখন আমরা এটা কি পেলাম? সংখ্যা পেলাম। এখন আর সেটা অনুপাত নেই, কি পেলাম? সংখ্যা পেলাম। সংখ্যা। এখন এটার সাথে আমার যদি এই জায়গায় তুলনা করতে চাই তাহলে আমাকে এই 4 করে বিয়োগ করতে হবে, এখান থেকেও এখান থেকেও। বিয়োগ করলে অতীতে চলে যেতে পারবো। যার কারণে আমি 7x থেকে আমি 4 বিয়োগ করব। অতীতে অনুপাতের সাথে তুলনা করলে এটাকেও তখন আবার নতুন করে অনুপাত বানিয়ে ফেলতে হবে। তাহলে এখানে কি আমার পুত্র হচ্ছে 3x, এর থেকেও 4 বিয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন তো 4 বিয়োগ করাতে আমি কোথায় চলে আসলাম? অতীতে চলে আসলাম না? তার মানে জি স্যার। এই অনুপাত সমান হচ্ছে আমার এই অনুপাত। 13/5। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু আগেই বলছিলাম অনুপাত ভেঙে ফেলছি, বলছি কিনা? জি স্যার। জি স্যার। কিন্তু পরক্ষণেই আবার অনুপাতে নিয়ে গেলাম, কারণ আমি তুলনা করতেছি যার সাথে সে একটা অনুপাত। মনে রাখবেন শর্ত মতে প্রশ্ন মতে সবসময় সেম একক সেম প্যাটার্ন সেম জিনিসটাকে তুলনা করতে হয়, এখানে ভিন্ন টাইপের কোনো কিছু তুলনা করা হয় না। সেটা পৃথিবীর যত অঙ্কে আপনি শর্ত মতে ইউজ করেন। বলেন কাহিনীটা বুঝতে পারছেন? সেটা অনুপাত হোক, সেটা ধরেন সংখ্যার অঙ্ক হোক, বয়সের অঙ্ক হোক, অজানা সংখ্যা নির্ণয় হোক, যাই হোক না কেন দুটো সেম ক্যাটাগরির জিনিস আপনার প্রশ্ন মতে শর্ত মতে তুলতে হয়। বলেন এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এই কারণে এটা অনুপাত এটাও অনুপাত। তাহলে আমার 7x - 4 এখানে 3x - 4 সমান সমান 13/5। এটাকে জাস্ট আমরা সমাধান করব। এটাকে সমাধান করলে আগে কোনটা লিখবেন, এটা লিখবেন না এটা লিখবেন, এটা ডিপেন্ড করবেন অঙ্ক করার সুবিধার্থে যে কোনোটা লিখতে পারেন। তবে দেখবেন যেটা এক্স এর মানটা বড় আসবে ওটা আগে গুণ করবেন, এটা বড় আসবে তাই না, নাকি এটা বড় আসবে? এটা বড় আসবে। তাহলে 3 × 13 = 39, তারপর এখানে কি 52 তাই না? 52। তারপর 5 × 7 = 35x, 4 × 5 = 20। এবার হিসাব যদি করেন তাহলে কত হচ্ছে? এই পাশে আসলে 35 39 থেকে 35 গেলে 4x, রাইট? আর 52 ও পাশে গেলে তাহলে 20 থেকে যদি 52 থেকে যদি 20 চলে যায় ওর পাশে গেলে তো প্লাস হবে। তাহলে 20 যদি চলে যায় তাহলে আমাদের কত? 32, রাইট? তাহলে x সমান সমান এটা এটা কাটলে 4 × 8 = 32, x এর মান কত আসলো? 32। এবার তাহলে এই যে পিতা পুত্রের যে বয়সটা পেয়েছিলেন সেটা এটা না, বলেন এটা কিনা? এটা যদি হয় তাহলে এক্স এর মানটা জাস্ট এখানে বসান, 7 × 8 = 56। এখানে তাহলে কত হবে? 3 × 8 = 24। তাহলে আমার অঙ্কটা কি হলো? 56 আর 24 কোথায়? নাই, ও আচ্ছা ক নাম্বার। বলে এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? তাহলে জি না। এই অঙ্কের বেসিকটা
এই কারণে শিখালাম, লিখিততে আপনার এই বয়সের অঙ্কটা গুরুত্বপূর্ণ, তো এটা হয়ে যাবে। তাহলে আমার এই প্যাটার্নে দেখেন, এখানে আমরা যে কাজটা করব, যেখান থেকে শুরু করব ওটাকে সংখ্যায় রূপান্তর করব। আমরা কোথা থেকে শুরু করবো, যেটা প্রশ্নে চাইবে। এতে করে এই যে দেখেন ডিরেক্টলি আমি মান পেলাম। না হলে কি হতো, এখান থেকে শুরু করলে বলেন তো জটিলতাটা কি হতো? চমৎকার একটা জটিলতা হতো। আপনি এক্স এর মান পাইতেন, পরে এখানে বসানোর পর ওটা পাইতেন অতীতের বয়স 4 বছর আগে, তখন এখানে যে বয়সটা পেতেন ওর সাথেও 4 যোগ করে বর্তমানে আনতে হতো, এটার সাথেও 4 যোগ করে বর্তমানে আনতে হতো। তার মানে রেজাল্ট বের করতে গিয়ে আরেক যন্ত্রণায় পড়তেন। জি কিন্তু স্যার। আমার ডিরেক্টলি বর্তমান ধরাতে আমার ওই সমস্যাটা আর পোহাতে হলো না। এটা কি অঙ্কের বেসিক বলে, যে অঙ্কের সবকটা সাইট আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি ধুমধাম অঙ্ক পারলেন কিন্তু সব ক্লিয়ার না, হঠাৎ করে আটকা পড়বেন। ক্লিয়ার বলেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে। তাহলে এটাকে যদি আমি মানে সহজেই করতে চাই তাহলে কি হবে বলেন তো? মানে আমি যদি এইটাকে, এই ধরনের অঙ্ক তো আসলে এমসিকিউ পরীক্ষায় আপনি এত সময় পাবেন না, বুঝতে পারছেন? সেটাকে আপনি ব্যাক ক্যালকুলেশন করবেন। এটা আপনি কি করবেন, ব্যাক ক্যালকুলেশন করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে ব্যাক ক্যালকুলেশন করবেন আমি একটু বলি। এখানে কি বলছে বলেন তো, এটা কি বর্তমান কিনা? জি স্যার। এখানে যে বর্তমানে কার বয়স কত, তাহলে এই অনুপাতের সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে বলেন? হুবহু বলে, এই কথা বলে না। ধরেন এই বয়স, এখানে উত্তর যেটা আসবে ওটা কি 4 বছর আগেরটা আসবে না বর্তমানেটা আসবে? স্যার বর্তমানেরটা। তাহলে এর সাথে অনুপাত মিলবে কোনটা, বর্তমানের অনুপাত মিলবে না। জি স্যার। স্যার। কারণ একটু আগে আপনি কি ধরছিলেন, এটা এক্স, এটা 3x, জি এটাই তো বর্তমানের বয়স। এর সাথে এমন একটা সংখ্যা গুণ হয়েছে যার কারণে 56 তার উত্তর 24 হয়েছে। উত্তর বের হয়েছে। এখানে 8 গুণ হয়েছে এই এক্সটা, এখানে 8 গুণ হয়েছে, ব্যাস এইভাবেই তো আমরা উত্তর পেলাম। জি স্যার। জি এটা তো অনুপাতের একটা বেসিক কথা, একদম অনুপাতের বেসিক কথা। কোন অনুপাতকে আপনি চাইলেই উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে পারেন, এতে করে মানে কোনো পরিবর্তন হয় না। ওই একই সংখ্যাটা হচ্ছে আমার এই এক্স বা গসাগু। আমি গসাগু চ্যাপ্টারে এই ব্যাপার নিয়ে অনেক বিস্তর কথা বলি, কথা বুঝতে পারছেন? এই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এর জন্য যে চ্যাপ্টারই হোক, এক চ্যাপ্টারে আইডিয়া আরেক চ্যাপ্টারে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে যে উত্তরটা আসছে, এই অনুপাত আর এদের ওই যেটা উত্তর হবে ওটা যদি সেম সময়ের হয়, তার মানে বুঝতে হবে এটার উভয় পক্ষকে একই সেম সংখ্যা দ্বারা গুণ করে এখানে উত্তর আনছে। বলেন কাহিনীটা বুঝতে পারছেন কিনা বলেন? জি এটা বুঝলেও জি আমার কথা বোঝার কথা, আর অনুপাতের বেসিক জানা থাকলেও আমার কথা বোঝার কথা। কারণ অনুপাতকে এবং ভগ্নাংশের একটা কমন নিয়ম আছে। যেমন ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, এতে মানের পরিবর্তন হয় না। আবার আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনারা তো অবশ্যই আমার ভিডিও পেজে মনে হয় একটু কম অ্যাক্টিভ থাকেন। ওখানে দেখবেন ভগ্নাংশে পিজ্জা ভাগ করে দেখাইছিলাম। একটা দেখাইছিলাম 1/3, 2/6, এটা কিভাবে সেম হয়। এইগুলো বেসিক বেসিক জানলে যে কোনো অঙ্ক আপনি কয়েক সেকেন্ডে করতে পারবেন, কিন্তু বেসিকটা জানতে হবে। এখন দেখেন, তাহলে কি উভয় ক্ষেত্রে কি আমার সেম সংখ্যা দ্বারা গুণ করে আনবো না? কারণ এটা ছাড়া অন্য কোনো উপায় নেই, আর এটাই অনুপাত এবং ভগ্নাংশের কমন নিয়ম। তাহলে আপনার কি মনে হয় না যে এখান থেকে সেম সংখ্যা গুণ করে যেটা পাবো ওটাই উত্তর? জি স্যার। দেখেন 7 56 আছে, তার মানে কি এখানে আমি 8 গুণ করছি, তাহলে এখানেও 8 গুণ করতে হবে, 3 8 24। জি স্যার। জি স্যার, অনেক সহজ। এখানে 8 গুণ করছেন, 7 8 56, এখানে 8 গুণ করেছেন 34 হয়েছে, এটা তো হবে না, সেম হতে হবে। জি স্যার। দেখেন এখানেও দেখেন ভাগই করতে পারতেছে না। অনুপাত ভগ্নাংশের অঙ্ক যদি দশমিক না আসে, এখানে তো কোথাও দশমিকের আলাপ নেই, তাহলে ভাগ করতে পারবেন, অবশ্যই ভাগ করতে পারবেন। আমি কথাটা বোঝাতে পারছি? যে যখন ভাগ করতে পারছেন না, ওটা বাদ দিয়ে দেন। ক্লিয়ার? এখন জি দেখেন স্যার। এটা এটা তো জি ভাগই করতে পারে, এমনি ভাগ। দেখেন তো এটা, এই যে অঙ্কটা করলাম এখানে কি শর্টকাট ইউজ করছি আমি? প্রশ্নই আসে না। টোটাল একটা বেসিক জলজ্যান্ত নিয়ম। এখন আমরা জানি না ওটাকে শর্টকাট বলে, ওটাকে ব্যাক ক্যালকুলেশন বলে। আমি নিজেই ব্যাক ক্যালকুলেশন লিখছি, কারণ আপনারা ওটা 10 জনের কাছে ওইভাবে শিখে অভ্যস্ত।
আমার কথা বুঝছেন? এটা তো আমি বেসিক অ্যাপ্লাই করছি, যে অনুপাতের উভয় পক্ষকে সেম সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে মানের পরিবর্তন হয় না। এটা ভগ্নাংশের ক্ষেত্রে সত্য এই জিনিসটা। তাহলে এটা যদি এটা হয়, তাহলে তো উভয় পক্ষে সেম সংখ্যা হতে হবে। বলেন পারছেন কিনা? এখন একটা প্রশ্ন জি তৈরি করতে পারেন। বলেন তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ধরেন এরকম যদি দুইটা থাকলো, যে ধরেন এখানে 8 গুণ করে হয়েছে, তাই না? এখানে, সরি, জি এখানেও স্যার 8 গুণ করে হয়েছে। যদি 7, 6 এরকম গুণ করে যদি আরো অপশন থাকতো, থাকতে পারতো কিনা? জি জি স্যার স্যার তখন আপনি যে কাজটা করতেন, এই যে যেমন এখানে 56, তখন এই অনুপাতের সাথে মিলাতেন 4 বছর আগে গিয়ে। কথা বুঝতে পারছেন কিনা? এখানে 4 বছর আগে গিয়ে এটা মিলাতেন। তাহলে এখানে কত? 52। এখানে কত দেখেন তো? 0, 20। এবার যদি আপনি কাটাকাটি করেন, এটা আসে কিনা? 13 দিয়ে কাটলে 4 13 কত? 4 5, সরি, 13, 13 হবে। হ্যাঁ, কি বুঝলেন? আপনার বেসিক দিয়ে আপনি অঙ্ক করবেন, এখানে তো ডিটেলসে কোনো দরকারই নেই। এখন আসেন একটা সিক্রেট শিখেন, এটা হয়তো আপনার লাইফে প্রথম শিখবেন। আমরা বর্তমান অনলাইনে বেসিক আর শর্টকাট নিয়ে বিতর্ক চলতেছে। বুয়া, আরে ভাই, বেসিক মানে শর্টকাট হতে পারে, আবার বেসিক মানেও ডিটেলস হতে পারে। আমার জি কথাটা স্যার বুঝতে পারছেন? বেসিক জি আর শর্টকাট স্যার দুটোকে আলাদা করার যে প্রসেসটা, এটা হচ্ছে সবচেয়ে গণিত না জানার একটা বোকামির ফল। কারণ এটা কি আমার বেসিক না? এটা কি শর্টকাট না? জি স্যার তা এই বেসিকের বরঞ্চ পার্থক্য করতে পারেন। পার্থক্যটা কি? বেসিকের একটা হচ্ছে গাণিতিক ভাষা, এগুলো আপনি কখনোই কোথাও পাবেন না, শুধুমাত্র হয়তো বিতর্ক পাবেন। আরেকটা হচ্ছে মানে মানুষের মুখের ভাষা। কথা বুঝতে পারছেন কিনা? এইটাকে আমি আমি একটা নামকরণ করেছি, এটা হচ্ছে ফার্মার্স মেথড। যে কৃষকরা যেভাবে তাদের মুখের হিসাবগুলো করে, ওরা গণিত পারে না, কিন্তু গণিতের হিসাব করতে পারে। জি আমি কথা বোঝাতে পারছি কিনা? তার মানে কি, এটাও বেসিক, এটাও বেসিক। এখন আপনি এটা করাতে গিয়ে বলতেছেন যে এটাই বেসিক, আবার এই বেসিকটা কে আপনি মানে এগুলোর বাহিরে আরেকটা মেথড আছে, ওটা সরাসরি শর্টকাট। কথা বুঝতে পারছেন কিনা? এখন জি আপনি কি করতেছেন, এইগুলোতে সবসময় এড়িয়ে চলতেছেন। কিন্তু ভাই, আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে, এটাও লাগবে। মুখের ফার্মার্স মেথড, যেটা আমি যে মেথডের কথা বলি, এটাও লাগবে। এটাতে 4 5 সেকেন্ড অঙ্ক করবেন। আবার এই গাণিতিক ভাষা থেকেও একটা শর্টকাট আসে। কথা বুঝতে পারছেন কিনা? এই শর্টকাটই হচ্ছে বাজারে প্রচলিত শর্টকাট, ভালো করে মাথায় রাখেন। এই যে গণিতবিদদের গাণিতিক ভাষা থেকে যে শর্টকাটটা আসে, ওটাই হচ্ছে কি আমাদের বাজারে প্রচলিত শর্টকাট। ওই শর্টকাটও দরকার আছে, কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি, শর্টকাট অবশ্যই লাগবে, কিন্তু ওই শর্টকাটটা হতে হবে, ওই শর্টকাটটা কিভাবে আসলো, কেন আসলো, অর্থাৎ দুটো প্রশ্নের জবাব জেনে ওটা ফলো করতে হবে। হাউ এন্ড হোয়াই। অর্থাৎ এই যে হাউ দ্বারা যখন প্রশ্ন হোয়াই কেন আসলো, তখন আর ওটা আপনার কাছে শর্টকাট মনে হবে না, ওটা মনে হবে এই বৃহৎ অঙ্কের একটা সহজ রাস্তা। আমি বুঝাতে পারছি? জি জি এখন স্যার স্যার জি সমস্যা যে জায়গাটায় আমরা যে কাজটা করি, এটা ডিরেক্টলি মুখস্থ করি। এক পক্ষ এটার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে, আবার আরেক পক্ষ এটার বিরোধিতা করতে গিয়ে এত বড় অঙ্ক আপনার উপর চাপিয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পারছেন কিনা? আসলে সবই ভুয়া। মূল সত্য হচ্ছে আপনাকে গণিতের বেসিক শিখতে হবে, এটা হচ্ছে সবার সাথে আমি একমত। এটার একটা গাণিতিক ভাষা আছে, ওটা আপনাকে জানতে হবে, না হলে গণিতের গভীরতায় বুঝতে পারবেন না। ওটার মুখের ভাষা, যেটা ফার্মার্স মেথড আমি বলি, ওই মেথডটাও আপনাকে জানতে হবে, কারণ প্রায় 50 60% অঙ্ক আপনি এই ফার্মার্স মেথডে সমাধান করতে পারবেন। বাকি 40% আপনি কি করবেন? ওটা পারবেন না এই মেথডে, কিন্তু পরীক্ষার হলে আপনি 4 5 সেকেন্ডই সময় পাবেন। সেটার জন্য এই গাণিতিক ভাষাটা বোঝা জরুরি। ওই গাণিতিক ভাষাটা কিভাবে আসলো, কেন আসলো, ওটার ব্যাখ্যাটা জেনে এটার উপর আপনি ডিপেন্ড করবেন। কোনোটাই মুখস্থ করতে হবে না। আপনি এটার উপর যখন এটাকে আয়ত্ত করবেন, তখন পরীক্ষার হলে যদি কোনো কারণে এটা চর্চার অভাব থাকে, আপনি এটার উপর ডিপেন্ড করে অঙ্ক সমাধান করবেন। হয়তো কয়েক সেকেন্ড সময় বেশি লাগবে, বাট যখন আপনার বেশি চর্চা থাকবে, এটা মুখস্থই করতে হবে না। কারণ বেশি চর্চা করলে অটোমেটিক্যালি আপনার ভিতর শঙ্করের ধারা মাথায় কাজ করবে, যে এতগুলো লাইন আমি কেন লিখবো। বুঝেন এই ব্যাপারটা? এটা জি তো এই মূল কথাগুলো লিখলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে। দিস ইজ শর্টকাট। তার মানে
আমাদের সব মিলে আপন করে আগাতে হবে। এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবেন, গণিতে তত বেশি দক্ষ আপনি হবেন। কেউ কারোর বিরোধিতায় যাওয়া আমার মতে এটা সম্পূর্ণ ভুল এবং কি অনভিজ্ঞতার একটা ফসল। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। Okay. তাহলে এটা ক্লিয়ার কিনা বলেন। জি। ক্লিয়ার। এবার দেখেন এই অঙ্কটা বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বিধ্রস্ত কোণের কত অংশ, তাই কেন? এখন এখানে আগে একটা বৃত্ত সম্পর্কে আপনার একটা ধারণা রাখা উচিত। ধরেন এটা একটা বৃত্ত, তাই কেন? ধরেন বৃত্তের একটা চাপ, ধরেন এটাকে যদি আমি নর্মালি এটাকে কেন্দ্র ধরি, হুম, ওকে, দেখেন এই যে কেন্দ্রটা, আপনি চাইলে এটাকে দুটো অংশে ভাগ করতে পারেন। যেমন আপনি চাইলে এইটুকু একটা অংশ নিতে পারেন, তাই কিনা? আপনি চাইলে এইটুকু একটা অংশ নিতে পারেন। বুঝতে পারছেন কিনা? ধরে নিলাম আমরা এই যে যতটুকু অংশ নেব এটা একটা চাপ। বুঝতে পারছেন কিনা? জি। এখন বলছে যে এই একটা চাপের উপর, ধরেন এই চাপের উপর আমি এই কেন্দ্র বরাবরও আমি কোণ আঁকতে পারি, তাহলে এখানে একটা কোণ জন্ম নেবে। এই চাপের উপর ভিত্তি করে আমি এই যে বৃত্তের সাথেও একটা কোণ আঁকতে পারি। এই দুটোর নামটা হচ্ছে, এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ, আর এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। কথা বুঝতে পারছেন কিনা? এটাকে আমরা জি। বলি কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ। এই দুটো কোণের ব্যাপারটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, খেয়াল করে দেখেন। এখন এই যে আপনি কিন্তু চাইলে এর উপর আরো অনেক কোণ বিধ্বস্ত কোণ আঁকতে পারেন। এভাবে এখানে আঁকতে পারেন, ধরেন এইভাবে এখানে আঁকতে পারেন, অনেক কোণ আপনি আঁকতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এই কোণগুলো একই বৃত্তচাপের উপর অঙ্কিত যত বিধ্বস্ত কোণ রাখবেন প্রত্যেকটা পরস্পর সমান। তার জি। যেমন আমরা এই হলুদ কালারটা দিয়ে কাজ করব। তাহলে এই প্রশ্নে কি জানতে চাইছে দেখেন, প্রশ্নে জানতে চাইছে যে বৃত্তের একটি চাপের উপর, ওকে, এই একটা চাপের উপরই আমি দুটো কোণ আঁকছি। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই কেন? জি। আরেকটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বিধ্বস্ত কোণ। এখন প্রশ্নে কি চাইছে যে এই এই যে আমার যে কেন্দ্রস্থ কোণটা, এটা বৃত্তস্থ কোণের কত অংশ। বৃত্তস্থ কোণের মানে হচ্ছে একটা জিনিস, বুঝেন ব্যাপারগুলো, এই বেসিক শব্দ চয়নের প্যাচটা বুঝতে হবে। বৃত্তস্থ কোণের তার আপনি তুলনাটা কার সাথে করতে হবে? এর সাথে। তুলনাটা কি, কারণ এরটা কার সাথে লেখা বলে? বৃত্তস্থ কোণের সাথে লেখা না? জি। তাহলে এর সাপেক্ষে এটা তুলনা করতে হবে। তাহলে এর কত অংশ? এখন অংশ বলা, এখানে খেয়াল করে দেখেন, এর আগে একটা বেসিক জানতে হবে। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এটা যদি 2x হয়, এটার মান হবে x। খেয়াল করে দেখেন, তার বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের পার্থক্যটা হচ্ছে 1:2। কি বলেন তো? 1:2। তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি কোন জায়গা থেকে তুলনা করব সেটা ইম্পর্টেন্ট। যদি বলি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত অংশ, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে হাফ অংশ। কথা বুঝতে পারছেন? কারণ হাফ দিলে আমার বৃত্তস্থ কোণ বের হয়। কিন্তু তারা বলছে যে বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ কত অংশ, তাহলে এটা তো অংশের চাইতে বরঞ্চ এখানে গুণ হবে, তাই কিনা? এটার 2 গুণ হচ্ছে এটা। আমি কি কথাটা বুঝতে পারছি কিনা? তার এখানে উত্তরটা হবে কি দ্বিগুণ। দ্বিগুণ। এটা হবে কি দ্বিগুণ। তাহলে এখানে শব্দ চয়নটা খুব গুরুত্বপূর্ণ, যে কার সাথে এর আছে, কার সাপেক্ষে বলতেছে। সাপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ গণিতের ভাষাগত দক্ষতার ক্ষেত্রে। তাহলে কেন্দ্রস্থ কোণ কার সাপেক্ষে? এটার সাপেক্ষে কত অংশ। এখন বৃত্তস্থ কোণ এই অংশ সাপেক্ষে। দেখে আপনি ঘাবড়ে যায়েন না। কথা বুঝতে পারছেন কিনা? অংশ দেখে ঘাবড়ে যায়েন না, কারণ এই দ্বিগুণ মানে কিন্তু এটাও একটা অংশ। বুঝেন ব্যাপারটা? আপনারা অনেকে হয়তো এই বেসিক গুলো ক্লিয়ার না থাকলে গুলিয়ে ফেলতে পারেন। এই দ্বিগুণটাও একটা অংশ, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আপনি ভগ্নাংশে লিখতে পারেন। তার কি আমি কি বলতে পারি না এর এত অংশ? বলেন, আমি পারি কিনা? জি। তাহলে এই অংশ কথাটা কি ভুল? বলে জি না। ভুল না। আমার বেসিক ক্লিয়ার থাকলে এটা আমি বুঝতে পারবো। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? বেসিক ক্লিয়ার না থাকলে তখন না হয় ঝামেলা হবে যে এটা কত গুণ বলা উচিত ছিল। আসলে তো ও ওর মতো ঠিক বলছে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? এবার আসেন, খুব চমৎকার
একটা অঙ্ক। ভগ্নাংশের এই অঙ্কগুলো প্রাইমারির পরীক্ষার জন্য অনেকটা বাধ্যতামূলক। মানে পরীক্ষা হয়েছে অথচ ভগ্নাংশের কোনটার মান ছোট কোনটা বড় এমন অঙ্ক আসেনি। এটা কল্পনা করাটাই কে মানে বোকামে। দেখেন এখানে এই অঙ্কে কি বলা আছে, বলছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। তার মানে এর সহজ কথাটা হচ্ছে এই যে যে কটা ভগ্নাংশ আছে এর ভিতর বড় ভগ্নাংশটাকে বা বের করতে বৃহত্তর হবে। ভগ্নাংশটাকে খুঁজে বের করতে হবে। আপনারা আমার সাথে একমত কিনা? জি। ওকে। এখন বড় খুঁজতে হলে এখানে বেশ কয়েকটা বেসিক পদ্ধতি আছে, আমরা সবকটা ফলো করব না। যেমন সবচেয়ে বহুল ব্যবহৃত যে পদ্ধতিটা এটা সমহর পদ্ধতি, যেটা লিখিতের জন্য দরকার হয়, আমাদের এমসিকিউর জন্য দরকার হয় না। আরেকটা মেথড হচ্ছে যাদের ভাগ করার ক্ষমতা ভালো, দশমিক ভগ্নাংশ পদ্ধতি, ভাগ করে দশমিকে নিয়ে আসা। এটাকেও আমি সাপোর্ট করি না বলতে, যারা দক্ষ তাদের ক্ষেত্রে সাপোর্ট করি, কারণ তারা খুব দ্রুত এটা সমাধান করতে পারে। কিন্তু আপনারা যারা দুর্বল তাদের ক্ষেত্রে আমি ক্রস মেথড নামে একটা মেথড আছে ওটাকে সাপোর্ট করি। আমি ক্রস মেথডটা নিয়ে কথা বলতেছি। দেখেন এখানে আপনাকে দুটো কাজ করতে হবে সবসময়। আপনাকে প্রথম দুটো ভগ্নাংশ নিয়ে কাজ শুরু করবেন। ভালো করে দেখেন প্রথম ক নাম্বার কত আছে, 120। ভালো করে বুঝেন, না বুঝলে সঙ্গে সঙ্গে কথা বলবেন। তারপর আছে দ্বিতীয় খ নাম্বার কত, 116। তাই কি? সেকেন্ড। এখানে আপনাকে ক্রস মেথডে যেটা ভাবা হয়, এটা শুধু ক্রস মেথডে ভাবা না, এটাও একটা বেসিক। আমি পরে বলতেছি। এই যে দুটো ভগ্নাংশ আছে না, জি। দুটো ভগ্নাংশকে জি ক্রস স্যার। গুণ করবেন। এটার উত্তর আসবে কত, 20 গুণ করলে এটা আসবে 16। কথা বুঝতে পারছেন? আপনি বাস্তবে দেখবেন যে এই দুটো ভগ্নাংশ যদি মান বের করে দেখবেন যে এখানে 16 আসছে না এখানে 20, তাহলে দুটোর ভিতর মান কোনটা বেশি? এটা বেশি না? জি 20 স্যার। গুণ বড় না? তাহলে বাস্তবেও আপনি ভাগ করে দেখবেন এটার সাথে এটার মানটা বড়। এই কারণে এটা মানে কোন ভগ্নাংশটা বড় এটা সহজে প্রমাণ করার একটা কৌশল। এটাও গণিতবিদগণ মানে দিনের পর দিন গবেষণা করে দেখছেন যে না এইভাবে তো এই জিনিসটা সহজে ক্রস করে দেখা যায় এটা ঠিক আছে কিনা। তা ওটাকে আমরা মেথড হিসেবে নিয়ে এসেছি। এখন দেখেন এই দুটোর মাঝে একটা ছোট আসবে একটা বড় আসবে, কি আসবে বলেন তো? একটা ছোট আসবে একটা বড় আসবে। একটা বড় আসবে। এখন প্রশ্নে কি চাইবে সেটার উপর ভিত্তি করে আপনি আগাবেন। এখন প্রশ্নে যদি বড় চায় তাহলে ওই দুটো থেকে বড়টা চয়েস করবেন, ছোটটা বাদ দিয়ে দিবেন। এরপর ওর সাথে তৃতীয়টা তুলনা করবেন, ওর ভিতর যেটা বড় হবে ওটা রাখবেন, কারণ প্রতি দুইটা থেকে একটা বড় হওয়া মানে কি ওটা বড় পেয়ে গেলেন। এর পরেরটার সাথে তুলনা করে দেখলেন ওটাও যদি বড় হয় ফাইনালি সেটা উত্তর। তাহলে আমাদের এটা টিকে গেল, তাই না? এই ভগ্নাংশটা টিকে গেল নাকি বলে? এবার খ নাম্বার টিকে গেল, এর সাথে গ নাম্বারটা তুলনা করব। বুঝেন? গ নাম্বারটা তুলনা করব। তাহলে এটা হচ্ছে আমার 16, এটা হচ্ছে আমার 15। এবার দেখেন এই যাত্রায় কিন্তু এইটা টিকে গেল, খ নাম্বার কিন্তু আউট হয়ে গেল, তাই কিনা? জি এবার স্যার। এই খ নাম্বার যেটা টিকলো গ, এর সাথে পরেরটা তুলনা করব। বুঝতে পারছেন কিনা? পরেরটা তুলনা করলে কি হচ্ছে, পরেরটা তুলনা করলে এই পাশে 15, এই পাশে হচ্ছে আমার 12। এবার বলেন তো এর ভিতর বড় কোনটা? এর ভিতর বড় হচ্ছে এটা। তার মানে ফাইনালি উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা এখানে কি করলাম, প্রতি দুটোতে চেক করে করে বড়টা বের করলাম। কারণ ফাইনালি প্রতি দুটোর ভিতরে একটা বড়, প্রতি দুটোর ভিতরে একটা বড়, তার মানে কি এভাবে শত শত আপনি ভগ্নাংশের সাথে একটাকে তুলনা করে কি করতে পারেন, সবচেয়ে বড়টা বের করতে পারেন। তাহলে প্রতিবার তুলনা করে যে যখন বড়টা নিলাম আলটিমেট ওই দুটোর ভিতর বড়টাই থাকলো, ছোটটা হারিয়ে গেল। এভাবে প্রতিবার বড়টা বের করতে করতে ফাইনাল যেটা সেটাই উত্তর। আমি কি কথাটা বুঝাতে পারছি? সামনে যদি আরো জি 20টা স্যার। অপশন থাকতো আপনি এভাবেই চেক করে যেতেন। বলেন এটা সহজ মেথড না? এখন যদি জি স্যার। ধরেন এখানে বড় না আছে ছোট চাইতে পারতো, আপনারা কি বলেন? ছোট চাইতে পারতো না? জি জি স্যার। স্যার। তখন আপনি কি করতেন? চলেন আমরা ওটাও একটু শিখে ফেলি। দেখেন তখনও সেম মেথড, তবে এবার যেটা চাইবে আগে প্রতিবারই সুটটা রাখতে হবে, ঘরটা বাদ দিতে হবে। তার মানে কি এই প্রথম দুটো তুলনা করে
তুলনা করার পর দেখেন আড়াআড়ি গুণ করেন। এটা হচ্ছে 16, এটা হচ্ছে কি, এই আমি কিন্তু ভুল করে রাখছি, আপনারা খেয়াল করেন নাই। দেখেন জি এটা স্যার। হচ্ছে 20, এটা হচ্ছে কে 16। তাহলে এবার এটা রাখতে হবে, বুঝতে পারছেন কিনা? ওকে, জি এরপর আপনি দেখেন 1 15। তাহলে দেখেন তো, এবার যদি আড়াআড়ি গুণ করেন তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে আমার 20। তাহলে দুটোর ভিতর ছোট কোনটা? এটা। তারপর আপনি দেখেন, এরপর আপনি যদি 112 ভাগ করেন, খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি 20, এখানে কি 12। বলেন কথাটা ক্লিয়ার কিনা? তো জি এটা স্যার। যদি হয় তাহলে দেখেন তো, এই দুটোর ভিতর ছোট কোনটা? এটা না? জি স্যার। তাহলে জি উত্তর কোনটা স্যার। হতো? বলেন, উত্তর এটা হতো না? ক তাহলে নাম্বার। আগের বার আমাদের উত্তর কোনটা হলো? এটা, তাই না? এটা। ঘ জি স্যার। নাম্বার। এবার ক নাম্বারটা হলো। অথচ আপনি যদি গণিতে আরো একটু দক্ষ থাকতেন, এর কোনোটাই এখানে করতেন না, কারণ এখানে অপশন গুলো এত সুন্দরভাবে দেওয়া, দেখা মাত্রই আপনি উত্তর দাগিয়ে ফেলতেন। এখন জিজ্ঞেস করতে পারেন, স্যার ওই বেসিকটা আবার কি? ওটা গণিতের একদম মৌলিক একটা বেসিক, আমি বুঝাবো। জি স্যার। যদি জি অঙ্ক স্যার। করা ছাড়াই, ধরেন কোনো একটা পরীক্ষায় এভাবে একটা অঙ্ক দিয়ে দিল আর হয়ে গেল, আপনার যদি 2 সেকেন্ড সেভ হয়, এই কারণে যদি ওপর আরো একটি অঙ্ক বেশি দাগাতে পারেন, ওইবারই হয়তো আপনার চাকরিটা হয়ে যাবে। কথাটা বোঝেন? তার মানে কি, বেসিক জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু বলি, আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখেন, আমি একটু ক্লিয়ার করি। ধরেন একটা আখ, আখ চিনেন তো? জি স্যার। আপনাদের এলাকায় কি বলে? কুষার। কুশাল। আপনার এলাকার জি নাম স্যার। কোথায় এটা? শেরপুর। এই কারণে আমাদের এলাকাও এটা বলে, তো এই কারণে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়। জি স্যার। ওকে, আমিও তো শেরপুরে থাকি এখন, তাই না? জি স্যার। যদিও অরিজিন আমার জামালপুর। ওকে, এবার আসেন, এই যে আখ, ধরেন আপনার বাবা একটা আখ কিনে আনলো, বেশ বড় সড়ো একটা আখ। এটা যদি ধরেন 2 ভাগ করে 1 ভাগ আপনাকে দেয়, তাই না? জি তাহলে স্যার। কতটা খুশি হবেন? আর ওটাকে 10 ভাগ করে 1 টুকরা যদি দেয়, তাহলে কতটুকু খুশি হবেন বলেন? 2 ভাগ করে একটা দিলে। খুশি হবো। দুইয়ের হ্যাঁ, এক ভাগ খুশি হবো। দুইয়ের এক ভাগ এটা দিলে খুশি খুশি হবে। হবো। তার জি মানে এটা স্যার। কেমনে বুঝলেন? কারণ এটা বড়। জি স্যার। এটা কেমনে বুঝলেন? কারণ এটা ছোট। তার জি মানে স্যার। দেখেন, এখানে প্রত্যেকটার লব হচ্ছে 1। তার মানে যত বেশি ভাগ হবে তত আপনার ভাগের অংশ কম পড়বে, তার মানে এটা সবচেয়ে ছোট। আর জি এটা স্যার। সবচেয়ে বড়, জি কারণ এটা স্যার। সবচেয়ে কম ভাগ হয়েছে। জি স্যার। বলে, জি বেশি স্যার। বলা মানুষের কখনো কি ভাতের অভাব পড়ে? এখন ধরেন সব অঙ্ক তার এরকম থাকবে না, কিন্তু একটা পাইছেন আর ওটা দাগায় ফেলছেন, এটা তো আপনার ওই পরীক্ষা টিকার জন্য যথেষ্ট। দেখেন জি তো, স্যার। এবার তাকালে বুঝতেছেন, সিরিয়াল কিন্তু বলতে পারবেন কোনটার পর কোনটা। জি যেমন স্যার। এটা সবচেয়ে বড়, তার চেয়ে ছোট জি এটা, স্যার। তার চেয়ে ছোট এটা, তার চেয়ে ছোট এটা। দেখেন তো এখন চোখে ভাসতেছে না? জি স্যার। তাহলে কি জি আমাদের স্যার। বেসিক শিখতে হবে কিনা? এই মূলত বাংলা। ওকে, এবার আসেন হবে স্যার। আমাদের পরের অঙ্ক। এখানে কি বলা আছে? এই চ্যাপ্টার তো ওকে, অনেকেরই করাইছি, যাদের করায়নি তারা খেয়াল করেন। এটা হচ্ছে ঐকিকের, তাই না? এখানে বলা হচ্ছে 60 জন লোক কোনো একটা কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে, তাই না? আপনারা কেউ কি বলতে পারবেন এটা ভাগের ঐকিক না গুণের ঐকিক? স্যার গুণের কি? Good, এটা গুণের ঐকিক। কারণ গুণের ঐকিকের শর্তটাই হচ্ছে, সেখানে ব্যক্তি থাকবে, মানে ব্যক্তি কথাটা ভুল, সেখানে পারফর্মার থাকবে যে কাজটা করবে, আর থাকবে টাইম। কি থাকবে বলেন তো? পারফর্মার তো বোঝেন, পারফর্মার জি মানে যে স্যার। কাজটা করবে। অ্যাক্টিভ ভয়েসে ভয়েসে যেমন সাবজেক্ট পারফর্মার না, জি স্যার। পাওয়ারফুল না? তার মানে কি, পাওয়ারফুল। হাত খায়, এখানে করিম কাজটা করতেছে, তাই কিনা? এখন ধরেন জি স্যার। আমি যদি বলি যে 5টা গরুর মূল্য হচ্ছে 20,000 টাকা, এটা কিন্তু গরু কিন্তু পারফর্মার না, কারণ গরু কাজটা করতেছে না, করতেছে, Yes. বরঞ্চ তার তাই না? ভ্যালু চাচ্ছে। কিন্তু আমি যদি বলি
যে 5টা গরু একটা ধান ক্ষেত খেয়ে ফেলে 2 দিনে, এবার কিন্তু এই গরুটাও কিন্তু পারফর্মার, কারণ সে কাজটা করছে। স্যার আপনি ভয়েসের জায়গা থেকে দেখেন আর স্বাভাবিক নিয়মে দেখেন, তার মানে কি এটা শুধুমাত্র ব্যক্তি বলাটা, শ্রমিক বলাটা আমাদের গণিতের জগতে সবচেয়ে বড় ভুল কেন? জি স্যার আমার সাথে বিতর্কে আসতে পারে। এটা আমরা সকল টিচার এই জায়গায় ভুল পড়ায়, শর্টকাট পড়াতে গিয়ে। কারণ এটা ব্যক্তিও যে একটা মেশিনও হতে পারে। আমি যদি বলি 5টা মেশিনের দাম হচ্ছে, দেখেন, দাম হচ্ছে 1 লক্ষ টাকা, এটা এই মেশিনটা পারফর্মার না, বস্তু, কারণ এটার ভ্যালু এখানে দেওয়া আছে। কিন্তু আমি যদি বলি 5টা মেশিনে 5টা মেশিনে একটা ধান ক্ষেত কাটতে ধরেন 5 দিন সময় লাগে, তাহলে এটাই পারফর্মার, যদিও সে বস্তু, কারণ সে কাজ করতেছে। জি স্যার জি স্যার তাহলে কি আপনারা আমার সাথে একমত হবেন না? না হলে বিতর্ক করেন, না হলে একমত হন যে এই যে একদম। শিক্ষক পড়ায় সব ভুল পড়ায় কিনা। জি স্যার কারণ এটা শুধু শ্রমিকের হিসাব না, এটা হচ্ছে কে পারফর্মার, কে অ্যাক্টিভ। পারফর্মার আমার ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। এই কথাটাই আমি আমার ম্যাট্রিকের বইয়ে লিখেছি। এই কারণে ম্যাট্রিকের বইয়ে যে এত এত রিভিউ দেখেন সব পজিটিভ, এটা বাহির থেকে দেখলে বুঝবেন না, ভিতরে পড়া শুরু করলে বুঝবেন যে বাংলাদেশে কি পরিমাণ সিক্রেট আমি এখানে পাবলিশ করছি। এখন দেখেন এই যে, তাহলে এখানে আমাদের গণের ঐকিকটা হচ্ছে যখন পারফর্মার থাকবে এবং টাইম থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে চাইছে কি 36 জন লোকে একটা কাজ করতে পারবে, মানে প্রথমে তারা একটা হিসাব দিছে 60 জন লোক একটা কাজ করবে, আমি শর্টকাটে লিখতেছি 18 দিনে। হ্যাঁ, কি 18 দিনে, তাই না? এখন ওই জিনিসটাই বলছে যে এটা যদি একজন লোকে করে, এটা কিন্তু একটা কাজ, এটা আবার আবার অনেকে ভুল বুঝবেন। একটি কাজ করে কত বলে? 18। 18 দিনে। তো এই জিনিসটা একটা কাজ 60 জনের কাজ, মানে 60 জন মিলে করতে গেলে লাগে 18 দিন। ওই কাজটা যদি আপনি একা করতে চান তাহলে স্বাভাবিকভাবেই ষাট একা বেশি গুণ লাগবে, 18। তাই কিনা? এইভাবে আমরা বেসিক ধরে ধরে অঙ্ক সাধারণত করি। আর আরেকটা বেসিক জানেন, আমার বিখ্যাত বেসিক, প্রথম ধাপে যা করবেন দ্বিতীয় ধাপে তার উল্টো করবেন। এটা ভাগের ঐকিক হোক আর গুণের ঐকিক হোক, কথাটা ক্লিয়ার? স্যার প্রথমে ভাগ জি গুণ করছি, পরের বার সত- ভাগ করবো, তাই না? তাহলে এখানে কত? 36 জন। 36 জন 36 জন করে একটি কাজ করে 18 ইন্টু 60, তাহলে এখানে 36, তাই কিনা? কাটাকাটি করলে কি দাঁড়াবে খেয়াল করে 30 দেখি। স্যার 318, 6 6 36, 6 10 60। তাহলে আমার আস্তে আস্তে কত? 30 দিন। এখন এগুলো বেসিকে আমি যাব না, আমি শুধু এটাই বলতেছি যে এখানে আমার এর সাথে প্রথম ঐকিকটা কার? পারফর্মার এবং টাইমের। পারফর্মার টাইম অথবা টাইম টাইম, এর ভিতর ঐকিক হলেও গুণ হবে, এর ভিতর ঐকিক হলেও গুণ হবে। এই গুণ কথাটার মানে কি বোঝাচ্ছে? এই যে আমার একের ধাপ, একের কিসের মান বের বলেন করেন তো? একের ধাপ, একের মান নির্ণয়ের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। কিসের কথা স্যার প্রযোজ্য? একের মান নির্ণয়। তার মানে পারফর্মার টাইমের ভিতর যদি দুই পক্ষ যে পাশেই থাকুক, এদের ভিতর একের মান নির্ণয় গুণ হবে, অথবা দুইটাই টাইম একের মান নির্ণয়ে গুণ হবে। এটা 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 100 ধাপের অঙ্ক থাকুক, আপনি কয়েক সেকেন্ডে সমাধান করবেন, এখানে কোনো প্যারা আসবে না। এবার আসেন, তাহলে অঙ্কটা আমরা যদি করি তাহলে খুবই সিম্পল, যে এটাও পারফর্মার, এটা টাইম, তাহলে এদের মাঝে কি হবে? গুণ হবে। আপনারা অনেকে মজা পান যে এটা ওই শর্টকাট অঙ্ক দেখে 2 ধাপে মজা পান, কিন্তু আমি যে মেথড শিখাবো এটা 3 4 5 ধাপ, যত ধাপের ঐকিক আছে সব কয়েক সেকেন্ডে করবেন। তাহলে প্রথম একের মান নির্ণয় গুণ করছি, তাহলে পরের মান নির্ণয় কি করব? ভাগ করব, রাইট? ওকে, এই আবার যদি প্রথমে ভাগ করতাম পরে গুণ করতাম, ক্লিয়ার? তাহলে কত? 30 দিন। বলেন ক্লিয়ার? ক্লিয়ার স্যার ওকে, আপনারা যারা মূল ক্লাস করেছেন এটা টোটাল বেসিক আপনারা জানেন। এবার আমরা পরের অঙ্কে যাই। বলেন তো, আমাদের সবচেয়ে একটা মারাত্মক সমস্যা এই টাইপের অঙ্ক নেই। আমাদের সবচেয়ে মারাত্মক সমস্যা এই টাইপের অঙ্ক নেই। বলেন তো এই টাইপের অঙ্কের মেইন সমস্যাটা কোথায়? মেইন সমস্যাটা হচ্ছে 4AB হবে নাকি নাকি 2AB।
কথা বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে মূল সমস্যা। বলেন তো এই সমস্যাটা কার কার আছে? সমস্যা থাকলে সমাধান দেব, না থাকলে তো আমার দরকার নেই। কি স্যার বলেন? আপনার নাই স্যার এখন। হুম। তা আগে ছিল স্যার আপনার বিজনেস সূত্র বলে বেসিক ক্লাস দেখে, এখন নাই স্যার, ক্লিয়ার। এখন নাই তাই না? মাশাআল্লাহ। তাহলে নতুনদের জন্য আমি একটু ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের একটা বিখ্যাত সূত্র হচ্ছে এ প্লাস বি এটা। হোল স্কয়ার। হ্যাঁ, অনেকে বলে নাকি যে সূত্র ভুলে যায়। আমার ক্লাসগুলোতে আপনার সূত্র ভোলার কোনো শক্তি নাই। আপনি চাইলেও ভুলতে পারবেন না। দেখেন, আরেকটা বিখ্যাত সূত্র হচ্ছে আমাদের এ এটা, মাইনাস বি হোল তাই স্কয়ার। না? ওকে, স্যার, দেখেন। আর এখন এই দুটো মিলে আরো দুটো সূত্র আছে। অনুসিদ্ধান্ত স্যার এটা না? কোনো কিছুই শেখার দরকার নেই, কোনটা অনুসিদ্ধান্ত, কোনটা মূল সূত্র, এসব মাথায় আনার বয়স এখন না। এটা ক্লাস 6-7 গেছে। এখন শুধু দেখবেন চেহারা দেখলে আপনি মনে থাকে কিনা। বুঝতে পারছেন কিনা? জি। -4 হ্যাঁ, দেখেন, আমি সূত্র একটা বেসিক দিব, আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। দেখেন, এটা কি 2ab, 2ab, 4ab, 4ab, 4 ক্লিয়ার? ওকে, জি। স্যার। এবার এই জায়গাতে তাকান। আমাদের দুটি সংখ্যার এটা এক্স প্লাস ওয়াই হতে পারে, এক্স মাইনাস ওয়াই হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এম প্লাস এন হতে পারে, এম মাইনাস এন হতে পারে, যাই হোক, দুটো সংখ্যার যোগফল কিনা এটা বলেন তো। জি স্যার। বলেন না কেন? জি। জি স্যার। আর জি এটা স্যার। কি দুটো সংখ্যার বিয়োগফল। 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 ওকে, আপনার পুরো সূত্রে যদি এর একটা থাকে তাহলে এক গুণ হবে। সরি, যদি একটা থাকে, কথা বুঝতে পারছেন? এখানে কি জাস্ট একটা আছে না? জি স্যার। এখানে দেখেন তো, এই সূত্রে এই দুটোর ভিতর কয়টা আছে? একটা। একটা। ওকে, একটা থাকলে ওই এক গুণ 2ab, সবসময় 2ab গুণ করতে হবে। তাহলে পুরো সূত্রে দেখেন প্লাস মাইনাসের ভিতর একটা আছে, তাহলে সূত্র কিসের হবে? 2ab। 2ab। ওকে, এই সূত্রে বলেন তো পুরো সূত্রে এই দুটোর ভিতর কয়টা আছে? একটা। একটা। তার মানে এটাও 2ab। ওকে, এবার আসেন, তাহলে এখানে টোটাল আছে দুইটা। এই সূত্রে ছিল একটা, এক গুণ করে 2ab এর সাথে 2ab হয়েছে। এটা ছিল একটা, এক গুণ করে 2ab হয়েছে। বাট এই অঙ্কে কয়টা আছে বলে? দুইটা স্যার। দুইটাই আছে না? দুইটা। তাহলে স্যার। দুইটার সাথে 2ab গুণ করেন, তাহলে সূত্র কিসের হবে? 4ab। 4ab। জি স্যার। এখানে কয়টা আছে? দুইটাই। দুইটা। দুইটা, তাহলে দুইটার সাথে 2ab গুণ করে। 4ab। এই যে দেখেন, আজকের পর থেকে কি 2ab 4ab নিয়ে কোনো সমস্যা হবে? জি না স্যার। এই যে না মেথড, স্যার। এটা আপনি ভারতবর্ষ বলেন বাংলাদেশ বলেন, কারোর কাছ থেকেই এই ইজি মেথড আপনি পাবেন না। এটা আমার নিজস্ব গবেষণা। আপনি গণিত শিখবেন আপনার চরিত্র দিয়ে, কারণ এখন আপনারা পিএইচডি করতে আসেন নাই। বুঝতে পারছেন কিনা? একটু আসেন। আমি তাহলে এটা কিভাবে প্রশ্নে আপনি ফাইন্ড আউট করবেন সেটা জি গুরুত্বপূর্ণ। স্যার। প্রশ্নে ফাইন্ড আউট করতে হবে এদের চেহারাটা বর্গ আকারেও থাকতে পারে, বর্গ ছাড়াও থাকতে পারে। খেয়াল করেন, দেখেন তো, এখানে এ মাইনাস বি আছে কিনা? একটা আছে। জি স্যার। এর পাশে দেখেন তো আরেকটা আছে কিনা? দুইটা আছে। জি স্যার। তাহলে বলেন সূত্র কিসের হবে? 2ab না 4ab? 4ab। 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 এর জন্য কি আমার রকেট সায়েন্স জানতে হবে? প্রশ্নই আসে না। এখন যদি বলেন এই সূত্র আমি মুখস্থও করতে চাই না, সেটাও সম্ভব। আপনি যদি বলেন এই অঙ্কটা আমি মুখস্থ করব না, সেটাও সম্ভব। বলেন তো কিভাবে সম্ভব? আমি বলছি, এটা এই দুটো তো সবাই জানে জি নাকি? স্যার। এই দুটো নিয়ে তো কারোর প্যারা নাই। প্যারা জি কি এই স্যার। দুটো নিয়ে না? দেখেন, জি স্যার। না। আজকের পর থেকে এই আমার মেথডটাই করেন। যদি কখনো বলে আমাকে দেবেন যে কবিয়াল স্যার আপনি তো এই ফাইজলামিটা করছেন, ভুলে গেছি। একটু খেয়াল করেন, আপনারা যারা শিক্ষক হবেন তারা আমার মেথড ফলো করবেন। আমি চাই এই মেথড গুলো সারা বাংলাদেশের অলিগলিতে ছড়িয়ে পড়ুক। দেখেন, আপনি এইটা বের করতে গেলে কি প্লাস লাগবে না? বলেন। জি স্যার। তাহলে থাকলো কি মাইনাসের। জি। তাহলে অপর পাশে কে বসবে? মাইনাস। শুধু জি মনে স্যার। রাখবেন ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস। এবার দেখেন, ধরেন
আমার মাইনাস বের করতে হবে, এই পাশে মাইনাস, তাহলে থাকলো কি প্লাস, প্লাস আর প্লাস। ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস। সে সূত্র মুখস্থ করা তো কিচ্ছু দরকার নেই আপনার। না স্যার। বলেন বুঝতে পারছেন কিনা? দেখেন তো আমরা এই অঙ্কটা করি, জি স্যার। এই অঙ্কটা করি, দেখেন আজকের পর থেকে আপনার কোনো সূত্র শিখতে হবে না। কথা বুঝতে পারছেন কিনা? দেখেন এই অঙ্কটা, সরি, দেখেন এই অঙ্কটা করব, কোনো সূত্র শিখতে হবে না, বরঞ্চ আপনি কয়েক সেকেন্ড অঙ্ক করবেন। এটা কি বলেন তো, আমাদের প্লাস বের করতে হবে না? বলে জি প্লাস বের করতে হবে কিনা? প্লাস বের করতে গেলে তাহলে এই পাশে প্লাস, এই পাশে আরেকটা কি হবে? মাইনাস। মাইনাস মাইনাস। ভিতরে মাইনাস, বাইরে কি হবে? প্লাস প্লাস। বলে সূত্র কি মুখস্থ করছি? একদম জি না। না এবার না দেখেন, স্যার। হ্যাঁ দেখেন, মান দেন 5 স্কোয়ার, এটা 4, এটা 5 একবার যদি স্কয়ার। মুখস্থ করেন যে এ বির ভিতর যদি ওই সংখ্যা এবং ওটার রিভার্স থাকে, তাহলে কখনোই এ বি লিখতে হয় না। এটা যত অঙ্ক আসুক, 2 AB থাকুক 4 AB থাকুক, যদি এ বির জায়গায়, বি এর জায়গায় যদি প্রথমটারই রিভার্স থাকে, তাহলে আর এ বি লিখতে হয় না। তাহলে তো আপনি একদম টেনশন ফ্রি। বেসিক ক্লিয়ার থাকলে এটা টেনশন ফ্রি থাকতে পারবে। তাহলে কত, 25 কত বলেন? 29। বলেন অঙ্ক কি প্যারা পাইলেন? এখন এই অঙ্কটা আপনি না স্যার। কিভাবে করবেন খেয়াল করে দেখেন। এই অঙ্কটা পরীক্ষার হলে আপনি চাইলে যদি এইভাবে কয়েকবার ট্রাই করবেন, এইভাবে ট্রাই করবেন, তারপর যে কাজটা করবেন, এখানে এটা চাইছে না, তাহলে কি এটার বিপরীত এটা, তাই না? এটা স্কোয়ার, তাহলে এটার ভিতরে কি মাইনাস প্লাস, তাহলে প্লাস কি 4। আপনার বেসিক আপনাকে কয়েক সেকেন্ডে অঙ্ক করাবে, এখানে কেন কষ্ট করে আপনি শর্টকাট শিখবেন বলে? তার মানে হচ্ছে শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাহিরের যে ফোরটা আপনি আনবেন ওটা প্লাস না মাইনাস করবেন। তার জন্য জাস্ট ভিতরে একটু তাকাতে হবে, এখানে মাইনাস আছে তার মানে ফোরটা প্লাস করবো। তাহলে কি 5 × 5 = 25, এখন কি 5 × 5 = 25, এখন কি 4 যোগ না বিয়োগ? এখানে কি বিয়োগ আছে, তার মানে যোগ করতে হবে। 25 আর 4 তো হয় 29। এই অঙ্ক তো মুখে মুখে কয়েক সেকেন্ডে করবেন, তাই কিনা? জি এইভাবে স্যার স্টেপ বাই স্টেপ আপনাকে অঙ্কগুলো সাজাতে হবে। তাহলে দেখবেন গণিত আপনি বেসিক দিয়ে যে বস হতে পারবেন, যে শর্টকাট বা ডিটেলস, বেসিকের নামে শুধু ডিটেলস জানবে, উনি আপনার সাথে পারবে না। আমি কি কথা বোঝাতে পারছি? এবার আসি আমাদের এই অঙ্কটা, এটা আমাদের খুবই মানে শেষ অঙ্ক আর কি। জ্যামিতির যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটার একটা ক্ষেত্রফল আছে, যেটার ক্ষেত্রফলের একটা মানও দেওয়া আছে 144 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের, দেখেন সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটা দৈর্ঘ্য দেওয়া আছে 12, 12 অপরটা চাইছে। তো এখানে একটু হালকা বেসিক নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আপনাদের কাজে দেবে। বেসিকটা হচ্ছে দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজটা বলতে আমরা কি বুঝি? যেটার কে আমাদের কে একটা কোণ 90 ডিগ্রি, তাই না? জি স্যার এই কোণটা 90 ডিগ্রি যেটা, সেটাই সমকোণ। কি বলে? ওকে। জি সন্নিহিত জি বাহু, স্যার। এই যে এটা আর এটা, এই দুটো পরস্পরের সন্নিহিত বাহু। ভালো করে মনে করেন, এই যে সমকোণ সংশ্লিষ্ট যে সন্নিহিত যে বাহু, এই বাহু দুটোর একটা হচ্ছে ভূমি, আরেকটি হচ্ছে লম্ব। তাহলে আজকে লম্ব একটু মনে থাকবে না যে সমকোণ যে সংলগ্ন যে দুটো সন্নিহিত বাহু আছে, এর একটা ভূমি, উপর একটা লম্ব লম্ব। ওকে। এখন এই যে টোটালটার ক্ষেত্রফল, মানে ভিতরে কতটুকু জায়গা আছে, এই পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 144। কত দেওয়া আছে? 144। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? এইটুকু জি ক্ষেত্রফল 144 দেওয়া আছে। এখন বলছে এর একটির দৈর্ঘ্য, আমি জানি না, ধরলাম এটাই দেওয়া আছে, তাই না, 12, তাহলে এটার মানটা কত? ক্লিয়ার? জি আপনাদের যে কোনো মানে ত্রিভুজের ক্ষেত্রে যদি বাহুর মান দেওয়া থাকে, বিশেষ করে সমকোণী ত্রিভুজের একটা বিখ্যাত সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কে উচ্চতা। উচ্চতা কথা বুঝতে পারছি? এটা সাধারণত বাহু নিয়ে যখন কাজ করবেন, যে লম্ব ভূমি যে কোনো একটা যদি
মানে মান দেওয়া থাকে, এই সূত্রটা আমরা নর্মালি ইউজ করি। আবার তিনটার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেও আমরা আরেকটা সূত্র ব্যবহার করি। এ, আহ, সেগুলো ভিন্ন বিষয়। আপাতত এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে এটা যদি ক্ষেত্রফল হয়, তাহলে এখানে ক্ষেত্রফলের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের ভ্যালু কত বলেন তো? 144, তাই কিনা? তাহলে আমার একটা হাফ, একটা বাহু মান দেওয়া আছে 12। তাহলে 12। বাহুটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? জি তাহলে স্যার। অপর বাহুটা যদি বের করি, তাহলে এই টাইপের অঙ্ক সাজানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এটা সব সময়, তাহলে আপনার পরীক্ষার হলে সময় কম লাগবে। যে চাইছে এটা কি, ডান পাশ থেকে চাইছে না বাম পাশ থেকে? যেমন আমার ডান পাশ থেকে চাইছে, তাহলে আপনার উচিতটা কি ছিল বলেন তো? আগে এই জিনিসটাই আগে লেখা। কথা বুঝতে পারছেন কিনা? এই জিনিসটাই আগে লেখা। আমি কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আপনার সুবিধা হতো যেটা, এখানে অঙ্কটা ডান বাম কখনে পরীক্ষার হলে চাপ থাকে, তখন এই সমস্যাটা হতো না। তাহলে দেখেন তো, এটা এটা হচ্ছে 6, তাই না? তাহলে অপর বাহুটা তাহলে 144-কে 6 দিয়ে যদি ভাগ করেন, 6 দুগুণে 12, 4 6 24, 24। তাহলে এত একক। ক্লিয়ার? তাহলে 24 একক, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো আপনি মাথায় রেখে অঙ্ক সাজাবেন, তাহলে পরীক্ষার হলে প্রেসার থাকলেও আপনার জটিলতা তৈরি হবে না। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, মাশাআল্লাহ।